শোন ভাই, আমি এখানে যারা আছে এরা সবাই যেটা মানে সেটা হচ্ছে যে আরিফ ভাই খুবই ভালো পড়ায়। যদি না মানতো এত টাকার কোর্স ফি দিয়ে শুধু কেমিস্ট্রিকে পড়তে আসতো না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা আর কি, ঠিক আছে? মানে আমার আমার কোর্স ফি যদি অল্প থাকতো, 2-4 পয়সা অন্যান্যরা অনেকে যেরকম রাখে ওইরকম হইলে একটা কথা ছিল। যে কয়জন আসছে এরা ভালোবেসে আসছে। ওকে, চলেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের 6 নাম্বার ক্লাস। সো আমি তো ভয় পাইলাম যে কিরে ভাই, ক্লাস শুরুর আগেই ক্লাস শেষ হয়ে গেল, ঘটনা কি? আচ্ছা, আজকে আমাদের হচ্ছে 6 নাম্বার ক্লাস। আজকে আমাদের দেখতে হবে পরিমাণগত রসায়নের শুরু। আর একটা কথা বলে রাখি, প্রথম যে অধ্যায়টা আমরা পড়ছি, অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, ওইখানে 5টা লেকচার লাগছে। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে অন্যান্য চ্যাপ্টারগুলোতে এত বেশি লাগবে, রাদার আরও অনেক কমে গেছে সময়, কারণ অনেক বেশি আলোচনা, মৌলিক আলোচনা এখানে ছিল। ফরসে গ্রাফ নিয়ে আমার আর কথাই বলতে হবে না আর কি। অন্য যে জায়গায় যাও তুমি দেখো গ্রাফে আমার কথা বলা লাগে কিনা, এমন না যে আমি স্কিপ করব। আলোচনা শুরু হলে দেখবে যে আমার আগে তুমি আনসার দিতে পারতেছো। সো আলোচনা সব ওইখানেই ছিল আর কি। সো চলেন বিসমিল্লাহ করি। আজকে মূলত এই জিনিসগুলো দেখতে হবে। মূল সংখ্যা, যেটা নিয়ে আমার বেশি কথা একেবারেই বলা লাগবে না, কারণ মূল সংখ্যা কয়েকদিন আগে আমরা পড়ছি পরিবেশ রসায়নে, ওইটাই একই কথা আর কি। বাট এখানকার বেশ কিছু প্রশ্ন আমি দেখাবো যে বোর্ডে কি আসে। লিমিটিং এজেন্ট দেখতে হবে, যেটার বাংলা নাম আমি দিছি হচ্ছে সীমিত বিক্রিয়ক। এই নামটা আলহামদুলিল্লাহ এই বছর থেকে দেখলাম যে হাজারি স্যার কি বলে গুহ স্যারের বইতে ঢুকে গেছে। সো তার ফলে বোঝা যাচ্ছে আস্তে আস্তে আসতেছে পরিবর্তন। ঘনমাত্রার পরিমাপ করব। ঘনমাত্রা তো অনেকভাবেই পরিমাপ করা যায়, তোমরা জানো, মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, আবিজুবি, এগুলা। আর হচ্ছে তুল্য সংখ্যা। চলেন। সো প্রথমে একটা অঙ্ক দিয়ে শুরু করা হচ্ছে। সেই অঙ্কটা হচ্ছে কি, বাজারের বাণিজ্যিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হচ্ছে অ্যাডমিশন টাইপের একটা অঙ্ক, না পারলে ভয়ের কিছু নাই। বাণিজ্যিক যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা হচ্ছে 0.8 m জলীয় দ্রবণ। হইতেই পারে এক বেটা বেচতেছে 0.8 m জলীয় দ্রবণ, 0.8 m না 8 m। তো ওই রকম 8 m HCl এর বাণিজ্যিক যে অ্যাসিড, ওইটার 600 মিলিলিটারে কত মোল HCl থাকে? এখন তোমরা একটু আমাকে মনে করে বলো তো, মোল সংখ্যা বের করার সূত্রগুলো কি ছিল? তাড়াতাড়ি বলে ফেলো তো। n একটা ছিল W/m, আর PV/RT। মনে পড়ে? হ্যাঁ, এটা গ্যাসের জন্য ছিল। আর কি ছিল? VL/22.4 আর C/VL আর হচ্ছে N/NA। এখন এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফর্মুলাটা, সেটা হচ্ছে এইটা। মানে এই ফর্মুলাটার উপরে পুরো চ্যাপ্টারটা দাঁড়ায় আছে আর কি। ওকে, তো এখন বুঝতেই পারতেছো এখন কোন সূত্রটা ইউজ করা লাগবে বলো? মোল সংখ্যা বাইর করা লাগবে। তাহলে মোল নাম্বার বাইর করব। তাহলে C/VL। মোলারিটি হচ্ছে 8 মোলার, আর আয়তনটা বসাইতে হবে কিন্তু কোন এককে বলেন তো? লিটারে। তাহলে এটা আসছে হচ্ছে 600 মিলিলিটার। মিলিলিটার থেকে এই তো সবাই পারো, এই যা আসে তত মোল, দ্যাটস ইট। সহজ জিনিস। দেখছো, মোল নাম্বারের সূত্র থেকে শুরু করে কোনো আলোচনা আমার করা লাগে না, সময় বাঁচে হচ্ছে এইভাবে। এখন যে ভদ্রলোকেরা ধরো আজকে জয়েন করছে কিন্তু পরিবেশ রসায়ন দেখে আসে নাই, তাদের জন্য তো আমার সমবেদনা জ্ঞাপন করা ছাড়া কিচ্ছু করার নাই। আচ্ছা, তারপরে বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এতটি অণু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে? বুয়েটে আসা একটা প্রশ্ন। কেমনে করা যায় বলেন তো? কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে? এখন কি পরিমাণ, এই পরিমাণ বলতে আসলে কি বুঝাইছে বলো? পরিমাণ বলতে কি বুঝাইছে এখানে? হ্যাঁ, ভর হইতে পারে, আবার তুমি চালাকি করে ওটার মোল সংখ্যাও বাইর করে দিয়ে আসতে পারো। লিটারালি তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। এখন একটা কাজ করি, আমরা যদি ভরেই রাখতে চাই তাহলে একটা কাজ করি, আমরা কি বলতে পারি যে অবশিষ্ট ক্যালসিয়াম কার্বনেট এর ভর, এটার নাম দিলাম W'। W' ইকুয়াল টু, বা W' নাম না দিয়ে আমরা নাম দিলাম ধরো W2 ইকুয়াল টু, প্রথমে যে ভর ছিল সেখান থেকে কি চলে যাওয়া ভরটা বাদ দিতে হবে না, যেটা আমরা বের করে ফেললাম। এখন ঘটনা হইল বন্ধু, প্রথমকার ভর তো আমরা জানি 10 গ্রাম, মাইনাস চলে যাওয়া ভর বাইর করতে হবে। চলে যাওয়া আছে হচ্ছে তোমার কাছে অণুর সংখ্যা, যে এতগুলো অণু চলে গেছে। এই অণুর সংখ্যাটাকে ভরে কনভার্ট করব কিভাবে কত? খেয়াল করো, মোল সংখ্যা বের করার একটা সূত্র আমরা শিখছিলাম কি, N/NA। আবার ওইখানকারই মোল সংখ্যা বের করার একটা সূত্র আমরা কি জানতাম? W/m। এখন আমার তো দরকার যে যে পরিমাণে চলে গেছে যে পিস সংখ্যাটা, এই পিস সংখ্যাটা আমার কাছে জানা আছে N। এখন আমার লাগবে কোনটা বলেন তো? W।
ভরটা কত হবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি ডাব্লিউ ইকুয়াল টু বড় হাতের এন ইন্টু বড় হাতের এম ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা এখানে বসাই দিব আর কি। তাহলে দেখো বড় হাতের এন ইন্টু হচ্ছে বড় হাতের এম ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। আমি মান বসাই তাহলে আরও ক্লিয়ার হবে। 10 গ্রাম ছিল প্রথমে, চলে যাওয়া অণুর সংখ্যা হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত 20 ইন্টু মোলার ভর কত ক্যালসিয়াম কার্বনেটের 100, তাই না? আর এনে হচ্ছে তো জানি আমরা সবাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত 23। বুঝেছো? এই তো শেষ। এটা করিলে যাহা আসিবে তাহাই উত্তর। সবাই বুঝছো তো? হইলো, ব্যাপার না। এখন মনোযোগ দিয়ে শোনো, এই অঙ্ক আরো অনেকভাবে করা যাইতো, ঐকিক নিয়মে করা যাইতো, বাংলা কথায় বলা যাইতো, অনেক কিছু করা যাইতো। সো একভাবে করলেই হয়। তোমাদের একটা মজার ঘটনা বলি, একটু আগেই ঘটছে আর কি। আমাদের স্টুডিওতে মশামাছি মারার জন্য, মানে মাঝে মধ্যে হয় না একটা মশা ঢুকছে আর এটা তো পুরো ক্লোজড, মানে এখানে তো লিটারেলি ঢোকা বের হওয়ার কোনো সুযোগ নাই। একটা মশামাছি ঢুকলে এটা তোর সপ্তাহখানেক প্যারা দিবে যতক্ষণ না মরে। তো এগুলো মারার জন্য আমাদের একটা ছোট্ট কিউট একটা র্যাকেট কেনা আছে, ওই যে মসকিউটো র্যাকেট যেগুলো আর কি, মানে নর্মালি বাজারে যেগুলো পাওয়া যায় 60-70-100 টাকা, ওইগুলো না, মানে বেশ দামি, 2500 টাকা না কত দিয়ে জানি কিনছিলাম অনলাইনে, দেখতে খুবই কিউট। মজার ব্যাপার হচ্ছে ওটা কেনার পরে আমি একটা দিনও ব্যবহার করতে পারি না, মানে ওর বাটন টাটন কি যে কি মেলা ফাংশন আমি বুঝি না। তো আজকে আমার ভাইগনা আসছিল, ও বলল যে তোমরা না এটা কিনছিলা, ওটা একটু আমার দাও, আমার বাসায় খুব মশা হয়েছে, আমি একটু নিয়ে যাব। তো ওকে যখন দেওয়া হইলো, আমি একটা মানে তাচ্ছিল্য ভরেই দিলাম যে নে যা করবি কর, কারণ এত দামি জিনিস ব্যাপার না, মানে ও নষ্ট তো কাজ করে না। তো পরে দেখলাম ও নিয়ে যে পটপট করে কি জানি মারা শুরু করছে, শব্দ শুনে তো আমি বুঝছি। তো তখন বুঝলাম আসলে এই ইয়াং পোলাপাইন কত বেশি এই ডিভাইস এসবের ব্যাপারে অ্যাক্টিভ, মানে ও তো জানে না, বাট ও হাতে ধরেই কাজ করানো শুরু করছে, বাট আমি পারি নাই। একইভাবে দেখবি বাসায় কোনো একটা মোবাইল টোবাইল আনছে, আব্বু চালাইতে পারে না, তুই ঠিকই চালাইতে পারস, মানে ব্যাপারটা খুব অদ্ভুত আর কি। যাই হোক, চলো এবার এই পটপট শব্দ হচ্ছে এই জন্য বললাম। পরের অঙ্ক কি বলছে, এত গ্রাম ফেরাস সালফেটে কতটি আয়রন পরমাণু আছে, সেখানে অক্সিজেন অণুর সংখ্যা কত। এরকম একটা অঙ্ক বুটেক্সে আসছিল কয়েক বছর আগে। পারবেন? কিভাবে করতে হবে বলেন তো, বলো। আচ্ছা, এই পরিমাণগত রসায়নে 3টা জিনিসের আণবিক ভর একটু মনে রাখতে হবে। আণবিক ভর বা মোলার ভর যাই বলো, 3টা জিনিসের কি কি লাগবে আমাদের। 1 নম্বরে লাগবে হচ্ছে K2Cr2O7, এটার আণবিক ভর কত জানি 294। KMnO4 এর কত 58, আর FeSO4 এইটার হচ্ছে তোমার 152। এই 3টা জিনিস মারাত্মক কাজে লাগে, প্লিজ মনে রাখবা, শুনছো আর ভুলবা না। আচ্ছা, তাহলে এখন আমরা এইখানে বাইর করে ফেলি হচ্ছে ফেরাস সালফেটের মোল নাম্বার। তাহলে মোল নাম্বার অফ কিন্তু ফেরাস সালফেট বাইর করতেছি, সেটা হচ্ছে W বাই হচ্ছে M। তাহলে কত আসবে 15.2। একটু দেখো তো ক্যালকুলেটর ছাড়া হাতে হাতে করা যায় কিনা, এই জিনিসটা করা যাবে না? সিম্পলি 1/10 মানে হচ্ছে 0.1 মোল। আচ্ছা, এখন এই মোল সংখ্যাটাকেই আমরা কি বলতে পারি, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু মোল নাম্বার অফ Fe। কারণ একটা ফেরাস সালফেটের অণুর মধ্যে একটাই আয়রনের কি আছে বলো তো, পরমাণু আছে। আর আয়রনের যতগুলো পরমাণু থাকে আমরা বলি ততগুলাই অণু আছে, কারণ এক পারমাণবিক অণু বিশিষ্ট মৌল। আচ্ছা, তাহলে এখন আমাকে একটু বলেন, এইটার সংখ্যাটা তো আমরা পেয়ে গেলাম 0.1 মোল, তাহলে মানে অতএব আয়রন এর অণুর সংখ্যা লিখতেছি না, পরমাণুর সংখ্যা লিখে দিচ্ছি। পরমাণুর সংখ্যা বলো কত হবে, বলো। হ্যাঁ বলো, 0.1 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, তাই না, এত টি। আচ্ছা, সো এইটা একটা আনসার শেষ। এবার আমরা কি বের করব, এবার আমরা বের করব হচ্ছে অক্সিজেনের পরমাণুর সংখ্যা, বলো কত হবে। অণুর সংখ্যা দরকারও নাই, আমি ডিরেক্ট পরমাণুর সংখ্যা বের করব। তাকায় দেখো, একটা ফেরাস সালফেটের অণুতে অক্সিজেনের পরমাণু আছে কয়টা, 4টা। তাহলে আমাদের কি করা লাগবে, 0.1 ইন্টু 4 ইন্টু হচ্ছে কত Na, এত। বুঝতে পারছিস কি, সহজ। এইবার আসো, এইটা করতে যে দেখবা হাউ করে দিছো।
40 গ্রাম ফেরিক সালফেটে কতটি আয়রন পরমাণু আছে, সেখানে অক্সিজেনের অণুর সংখ্যা কত। এবার কিন্তু জানতে চাইছে আবার অক্সিজেনের অণুর সংখ্যা। প্রথমে আমি কি করব, মোল নাম্বার অফ ফেরিক সালফেট বের করতেছি, Fe2SO4 3, সেটা কত 40 গ্রাম। তাহলে 48 এর আণবিক ভর বের কর, কত আল্লাহ জানে। 56 ইন্টু 2 যোগ হচ্ছে 96 ইন্টু 3। সালফেট কেন 96 বুঝছস তো, সালফিউরিক অ্যাসিড যেহেতু 98, তাহলে সালফেট মূলক 96 হবে। করো, কত আসে আণবিক ভর? বরাবর 400। তার মানে এইখানেও কত আসছে, 0.1 মোল। কত সুন্দর কিউট নাম্বার। এই টাইপের অঙ্ক ঢাবি বুটেক্স মিলে প্রচুর আসছে আর কি। আমাকেও যে টাইপিস্টে ফাজিল আইসা, মানে এগুলো লেখে না আর কি, আমি ঢাকায় দিই, এগুলো করে না, আমি কি করতাম বল। আচ্ছা, আর আমারও চেক করার সময় হয় না, যা দেয় আমি তাই নিয়েই ক্লাস নেই। এখন ঘটনা হচ্ছে, সো তাইলে এবার বলেন, অতএব আয়রন, আচ্ছা এইটা হচ্ছে, এইটাকে কি আমি বলতে পারি দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু মোল নাম্বার অফ আয়রন, এটা কি বলা যাবে? এটা তো বলা যাবে না, কারণ ওইখানে দুইটা করে আছে। তাহলে আমরা এবার বলবো আয়রন এর পরমাণুর সংখ্যা, বলেন কত হবে? 2 ইন্টু, তাই না, 2 ইন্টু মোল নাম্বার অফ Fe2SO4 এই তো, ইন্টু হচ্ছে আবারও কি অ্যাভোগাড্রো সংখ্যা। বাকিটা পারবেন আপনারা নিজেরা, আমি আর লিখতেছি না। আচ্ছা, এবার বলেন আয়রনের কি জানতে চাইছে, অণুর সংখ্যা। অণু, সরি, অক্সিজেনের অণুর সংখ্যা। এটা কেমনে করতাম বলো? দেখো Fe2SO4 এইখানে অক্সিজেনের পরমাণু আছে কয়টা? 12টা না? পরমাণু হচ্ছে 12টা, 12টা হচ্ছে পরমাণু। তার মানে অণু কয়টা? 6টা অণু। আবার 3 দিয়া, এই ফোলাডারে তো ফিডাইতে হয় রে। ওই বরিয়াল্লা কি কস, 6 ইন্টু এই বস্তু হওয়ার কথা, তাকায় দেখ। হ্যাঁ, তা আমি তো ওইখানে একবার কনভার্ট করলাম, তো আমি এখানে একবার কনভার্ট করছি না, এটা তো পরমাণুর সংখ্যা, ওইটাকে 2 দিয়ে ভাগ করছি তো আমি এইখানে, তাহলে এটা হচ্ছে অণুর সংখ্যা। প্রতিটা ফেরিক সালফেটের অণুতে 6টা করে অক্সিজেনের অণু আছে, বোঝো নাই? বাবা বুঝছিস না, মনে কষ্ট নিয়ে বলতেছিস? ভাই দেখ, বরিশাল একটা ইম্পর্টেন্ট জায়গা, ইতারা সেতি গেলে আমার সমুদ্রের যোগাযোগ বন্ধ হয়ে যাবে, আমি ল্যান্ডলকড কান্ট্রি হয়ে যাব আমার খুলনা। ওকে, তারপরে চলেন রাবোর প্রশ্ন। এবার কিছু বোর্ডের প্রশ্ন সলভ করা যায়। প্রথমে কঠিন কঠিন প্রশ্ন করে নিছি, এবার একটু সহজ প্রশ্নে আসি। প্রমাণ অবস্থায় 9 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু থাকে? দেখো সিমিলার টাইপের অঙ্ক। 9 গ্রাম পানি মানে কত, হাফ মোল না? 0.5 মোল পানি। তাহলে বলেন হাইড্রোজেনের পরমাণু কয়টা থাকবে? 2 ইন্টু 0.5 ইন্টু হচ্ছে এনে, এতটি এইচ পরমাণু। আমাকে একটু বলো তাহলে অক্সিজেন পরমাণু কয়টা? শাবাশ, 0.5 ইন্টু এনে, এই যে এই কয়টা অক্সিজেন পরমাণু। সো যদি আমার এটা লাগবে না, আমার লাগবে এটা। 2 ইন্টু 0.5 মানে তো 1, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো সংখ্যক কোনটা? 6.023 10⁻23, এই যে ক নাম্বার। এই অ্যাভোগাড্রো সংখ্যা কিন্তু 6.023 না, 6.022, ঠিক আছে? এটাই 2021 সালের প্রশ্ন। ততদিন আমি চেঁচাইছি, স্যাররা বই চেঞ্জ করে নাই, পরে এখন চেঞ্জ করছে, এখন পরীক্ষা এগুলো আসে আর কি। রাবো 17, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত? কেমনে করবো, পারবা তোমরা? কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা, তাহলে 5/44 ইন্টু হচ্ছে ডিরেক্ট কি বলেন তো, এনে, এত টি। শেষ, আমি আর করতেছি না, কইরো। আর কিছু করা লাগবে এখানে? আচ্ছা, তোমাদেরকে যদি আমি এই প্রশ্নটা এইভাবে করতাম, ধরো সেটা হচ্ছে 5, আবির বল এটা, আর কেউ বলবি না, 5 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত, বলেন কি হবে? পারে নাই? এইটা ডিরেক্ট হচ্ছে 5 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, এতটি, এটাই আনসার।
কেমনে বুঝছো তোমরা সবাই? মানে হচ্ছে মোল। আচ্ছা, নিচের কোনটিতে বেশি পরমাণু আছে? ঢাবি, বলো। ভালো প্রশ্ন। দেখো ভাই, 1.1 গ্রাম অফ হাইড্রোজেন অ্যাটমস, এরা এত শয়তানি করে নাম্বারগুলো দিছে, এত সুন্দর নাম্বার দিছে। 1.1 গ্রাম মানে বুঝছো কতটুকু বলেন তো? এটা 1 মোল হাইড্রোজেন পরমাণু না? তাকায় দেখো, কিছু মনে হয় বোঝো নাই। কি বুঝি নাই? আরে লাগবে না, তুই 1 ধর না, দেখ না কি হয়। এটা কত? 14.7 গ্রাম অফ ক্রোমিয়াম অ্যাটমস। এখন ক্রোমিয়ামের পারমাণবিক ভর তো আমার মনে নাই, কত জানি, ওয়ানের থেকে অনেক কম হইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা চিন্তা করতেছি না। ওরা বলছে কি বেশি পরমাণু আছে। 2 গ্রাম অফ হিলিয়াম অ্যাটমস, এটার মানে কি হাফ মোল না? এটা মানে কি হাফ মোল তো। 7 গ্রাম অফ নাইট্রোজেন মানে কত? 28কে 4 দিয়ে ভাগ করলে যেটা হয়, 7কে 28 দিয়ে ভাগ করলে তো আসবে কত? 1/4 মানে কত? 0.25। তার মানে ডেফিনেটলি ক নাম্বারটা আনসার। আমি কেন সূক্ষ্ম হিসাবে যাচ্ছিলাম না আপনারা কি বুঝছেন? এইসব ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর নিতে দেয় না, সেইখানে সূক্ষ্ম হিসাবের কোনো দরকার নেই। ইউ জাস্ট নিড টু হ্যাভ অ্যান আইডিয়া। আচ্ছা, বুয়েটে আসা প্রশ্ন, এটা বোর্ডেও আসে সচরাচর, খুবই সহজ সিলি প্রশ্ন। একটা পেন্সিল দিয়ে এটা বুয়েটের নাম লিখতে এত মিলিগ্রাম গ্রাফাইট খরচ হয়। উক্ত লেখার মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা বের করো। কেমনে করবো ক নাম্বার বলেন? 0.55 ইন্টু 10⁻⁻³ কত হবে? -3। তাহলে মিলিগ্রাম থেকে গ্রামে চলে আসলো, ভাগ হচ্ছে কত? 12। এটা হচ্ছে মোল সংখ্যা হয়েছে। এটাকে আমরা কি দিয়ে গুণ করছি বলেন তো? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। তাহলে এত টি কি? কার্বন পরমাণু। শেষ। আচ্ছা, তারপরে আর কি জানতে চাইছে খ নাম্বারে? খ নাম্বারে বলছে হচ্ছে অক্সিজেনে দহন করলে এসটিপিতে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন বের করো। সিলি, কেমনে করবো বলো? কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া তো এটাই। সো এখন যদি আমার একটা কার্বন পরমাণু, একটা তো না, কয়টা জানি এখানে বলো? 6.022 মানে এনএটি। হ্যাঁ, এনএটি পোড়াইলে কতখানি পাই আমরা? 22.4 লিটার। তাহলে একটা পোড়াইলে কত পাবা, আর এই যে কয়টা পোড়াইলে কত পাবা? বুঝেছো? করে নিও। তারপরে জি, এসে বহু ইজি প্রশ্ন আসে, কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাওই ওই ধ্যান ধারণাটা নিয়ে, আর আমরাও তোমাদের মধ্যে আইডিয়াগুলো তৈরি করি। তুই আমারে চিনস, আমি বুয়েটিয়ান, আমি বুয়েটে চান্স পাইতে যাই, আমার জীবন যৌবন সব দিয়ে ফেলছি। সব বুয়েটে চান্স পাইতে গেলে একটা পীর আউলিয়া লেভেলে যাওয়া লাগে। এইসব বইলে তোমার মন মস্তিষ্ক নষ্ট করে ফেলি। আর এই যে তোমরা যে সোসাইটিতে বড় হচ্ছে, বর্তমানে তো আইআইটির বই ছাড়া নাকি বুয়েটে চান্সই পাচ্ছে না। এই যে মিথ্যা কথাগুলো বলে তোমার সাথে ব্যবসা করে নিচ্ছে, তোমরা তো বোঝো না। যাই হোক, বোঝা লাগবে না আর কি। এখন ঘটনা হচ্ছে কি বলতেছে, স্টিম হতে 20 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে কি পরিমাণে লোহা লাগবে? এই প্রশ্নটা আমার খুবই পছন্দের, কারণ এই বিক্রিয়া মানে এই প্রশ্নটার উত্তর করতে গেলে যে বিক্রিয়া লাগবে এটাই তোমরা পারো না। কও কি বিক্রিয়া হবে এখানে? আয়রনের সাথে কার বিক্রিয়া বলেন? আরে আয়রনের সাথে কার বিক্রিয়া? এই ফোলাটা বরিয়াল্লা। হ্যাঁ, পানির বিক্রিয়া করলাম, করে কি তৈরি হবে বলেন? আয়রনের কোন অক্সাইড? এমন ভাবে কইতেছস মনে হচ্ছে আয়রনের অক্সাইড দুনিয়া একটা। কোনটা হবে? নরমালি আপনি এই তো, এই জন্যই তো পারবা না। আসল খেলাটারে তো তুমি সিলি মনে করতেছো। কি হবে? আরে একটাও না, Fe3O4। বরিয়াইল্লা, তুমি সবকিছুর আছে খুব হালকা ভাবে না, এত হালকা না বিক্রিয়া এটা। Fe3O4, এটার নাম কেউ না জানলে খাতায় লিখে নিয়েন, ফেরোসোফেরিক অক্সাইড। ফেরোসোফেরিক মানে ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড একসাথে বলা হচ্ছে ফেরোসোফেরিক। খেয়াল করো, FeO এটা হচ্ছে ফেরাস অক্সাইড, FeRrous।
ফেরাস অক্সাইড, আর Fe2O3 হচ্ছে কি নাম এটার? ফেরিক, FERRIC, ফেরিক অক্সাইড। এই দুইটাকে যোগ করলে কি পাবো? আয়রন পাবো 3টা, Fe3, আর অক্সিজেন পাচ্ছি কয়টা? 4টা, Fe3O4। এইটাকে বলে ফেরোসোফেরিক, FERROSOFERRIC, ফেরোসোফেরিক অক্সাইড। এই জিনিসটাকে কোথায় জানি ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখলাম এইভাবে লেখছে আর কি, মানে যেমন দেখ, এইটাকে কি বলা যায়? FeO কে কি বলা যায় বলেন তো? এটাকে বলা যায় আয়রন 2 অক্সাইড, এভাবে বলা যায় না? আয়রন 2 অক্সাইড, বুঝছিস কি ব্যাপারটা? আচ্ছা, তাহলে এবার বলেন এটাকে কি বলা যাবে? আয়রন 3 অক্সাইড। এইটারে কি কইছে জানো? এমনে লেখছে আয়রন, বলো তো এটারে কি বলবো? 2 কমা দিয়ে লেখছে 3 প্লাস 3 কি আবার? আয়রন 2,3 অক্সাইড। একই কথা আর কি, বুঝে নিতে হবে যেটা ফেরোসোফেরিক অক্সাইডের কথা বলছো। এখানে আয়রনের যোজনী 2, 3 দুইটা ওয়ালাই জিনিস আছে, জারণ সংখ্যা 2 +2 আছে +3 আছে। এনিওয়ে সমতা করি, আয়রন এখানে একটা, এখানে 3টা, তাহলে এখানে একটা 3 যাবে, এখানে অক্সিজেন 4টা, তাহলে এখানে একটা 4 আসবে, এখানে একটা 4 যাবে, শেষ। এই বিক্রিয়াটা ভয়াবহ বিখ্যাত, একটু শিখে রাখো। এই বিক্রিয়া প্রতিদিন দেখানোর জিনিস না। এবং আয়রন পানি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচার না, এটা স্টিম, মানে জলীয় বাষ্প, লোহার উপর দিয়ে জলীয় বাষ্প চালনা করে দিলে এই বিক্রিয়া হয়। আচ্ছা, স্টিম থেকে 20 গ্রাম হাইড্রোজেন বানাইতে হবে। নর্মালি এখন কত গ্রাম তৈরি হচ্ছে বলো তো? 8 গ্রাম। 8 গ্রাম তৈরি করতে কি পরিমাণ লোহা লাগবে? এখন লোহা লাগতেছে কত? 3 × 55.85। বাকিটা পারবেন আপনারা? পারবে না, বলো। 8 গ্রাম হাইড্রোজেন বানাইতে গেলে আমার লোহা লাগে 3 × 55.85 এত গ্রাম লোহা। তাহলে 1 গ্রামের জন্য কত আর 20 গ্রামের জন্য কত? নিজেরা কইরো, ঠিক আছে? আমি জাস্ট বিক্রিয়া দেখাই দিলাম। এটা কি? এই যে দিব 19 করো। 95% W/W মানে কি? মানে তুমি যদি 100 গ্রাম নাও, ওর মধ্যে আসলে 95 গ্রাম তুমি আসল মাল জিনিস পাবা, 5% ফেলানো যাবে, ঠিক আছে? তাহলে 95% W/W বিশুদ্ধ চুনা পাথরের 120 গ্রাম নিয়ে অতিরিক্ত HCl অ্যাসিডে দ্রবীভূত করলে STP-তে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়? খুব সুন্দর প্রশ্ন। বিক্রিয়া কি আমার চুনা পাথরের সাথে, তাই না? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া, পৃথিবীর সবাই এই বিক্রিয়া পারে, আমি আর করতেছি না। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই বলতো বিক্রিয়া না করে আমি সমতায় বুঝলাম কেমনে এখানে 2 আসবে? কে বলতে পারবি? রাইট, এটা তো অ্যাসিড ক্ষার বিক্রিয়া। আসলে তুল্য সংখ্যা নিয়ে আজকে আলোচনা করব, তাও বলে দিচ্ছি। এটা তো অ্যাসিড ক্ষার বিক্রিয়া, তো এই ক্ষারের তুল্য সংখ্যা অ্যাসিডের সামনে দিতে হয়, অ্যাসিডের তুল্য সংখ্যা ক্ষারের সামনে দিতে হয়, তাহলে সমতা হয়ে যায় আর কি। সো আর তারপরে করে দেখবে এটাই আসে। এখন ঘটনা হচ্ছে এখানে কেমনে করব বলেন? তোমার যদি 100 গ্রাম চুনা পাথর নাও, 100 গ্রাম চুনাতে মানে বুঝছো তো, চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে কতখানি বলেন তো? 95 গ্রাম। তাহলে অতএব একে কত আর কততে? 120 গ্রামে কত? তাহলে আসবে হচ্ছে 120 × 95 বাই হচ্ছে 100। কত আসে দেখতো এটা? 120 আর 95%, হ্যাঁ, ওখান থেকে 5 গ্রাম বাদ যাবে, 114, 114 এত গ্রাম। তার মানে যদিও তুমি 120 গ্রাম ওইখানে মিশাইছিলা, বাট আসলে ওটা কাজ করতেছে কত গ্রামের মতো বলেন তো? 114 গ্রামের মতো। বাকিগুলো ভেজাল। এখন আমাদের কি বলা লাগবে বলেন? যদি তোমার হ্যাঁ মোলে যাব না, এটার তো আমি গ্রামে থাকবো, কারণ ক্যালসিয়াম কার্বনেট আমি কি জানি? গ্রাম জানি না। সো এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করলে, ও আচ্ছা, এই পাশে কার্বন ডাইঅক্সাইড কতখানি হইতো? 1 মোলই হইতো, তাই না? হিসাব করে দেখবে 1 মোলই হবে আর কি। সো এখানে আমরা পাইতাম কত? 22.4 লিটার। তাহলে বলবো হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট গিভস আস কত? 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। তাহলে একে কত আর 114তে কত? শেষ। বুঝেছো বন্ধুরা? এই অঙ্ক একটু প্যাচ লাগানো যাইতো, কিভাবে জানো? টেম্পারেচার প্রেশার চেঞ্জ করে দিয়ে। যদি না বলতো যে STP-তে, কই জানি, এই যে STP-তে না বলে যদি অন্য একটা টেম্পারেচার প্রেশারে বলতো, বলেন তো তাহলে অঙ্কটা কেমনে করতাম? শেতাব তোমার আমি চিনি না এই কোর্সে, অন্যরা বলো তাড়াতাড়ি। প্রথমে এটা যেটা বাইর করছি, এটা বাইর করার পরে তারপরে আবার কি অ্যাপ্লাই করতাম বলেন তো? P1 V1 =
মানে P1V1/T1 = P2V2/T2, বুঝতে পারছো? ওকে, তারপরে চলো জব 19, ভালো প্রশ্ন, বলো, আমাদের আমল থেকে বিখ্যাত প্রশ্ন। কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে প্রমাণ অবস্থায় 20 লিটার অক্সিজেন পাওয়া যাবে? প্রথম কথা হচ্ছে KClO3 এর নাম কি বলো? পটাশিয়াম কি? শেতাবের কোনো কথা আমি শুনতে চাই নাই, কি বিপদ পোলাটারে নিয়া। পটাশিয়াম ক্লোরাইড ডাইঅক্সাইড হয় নাই, পটাশিয়াম ক্লোরিন, কি বল? ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্লোরাইড, তাই তো? নাকি ক্লোরাইড, কোনটা? ক্লোরাইড, নিচেরটা না উপরেরটা, তাই বল। নিচেরটা। পটাশিয়াম ক্লোরাইড, তাহলে এটা কেটা? KCl কেটা? আল্লাহ, বাবা বরিশাল, তুমি নর্মাল কথাবার্তা ডাইলে লবণ দেছো না দেবা, যা ইচ্ছা উচ্চারণে করো, আমার কোনো সমস্যা নেই, বাট রাসায়নিক নাম, বৈজ্ঞানিক নাম এগুলো একটু ঠিক মতো বলবা। সেই দিন তোমাদেরই এক ম্যাথ টিচার, বিখ্যাত বিভিন্ন খেতাব পাওয়া, তার একটা ভিডিও আমার সামনে আসলো, দেখলাম ট্যানের মান কত। আমি অনেকক্ষণ অবাক হয়ে তাকায় থাকলাম, ট্যানের মান কত মানে কি? ট্যান মানে বুঝিস? ট্যান ডিগ্রি, ট্যান, এটা ট্যান, এটা কি? তোরাও জানোস না এটা কি? এটা টেন। তা টেন আর ট্যান কি? আঞ্চলিকতা, তোমাকে আঞ্চলিকতার ইয়ার কি দেখলে আমার ফিরেইতে মন চায়, মানে এমন ভাব করে এক একজন। ভাই শোন, মার্ক জাকারবার্গ একটা টি শার্ট পরিয়া বিভিন্ন বড় বড় প্রোগ্রামে চলে যায়, ব্লুমবার্গের অ্যাসেম্বলিতে চলে যায়, অমুক তমুক জায়গায় চলে যায়, বিল গেটসের টাইয়ের কোনো ঠিক থাকে না। তাই দেখে তুইও যদি এখন এটা করস, তুই কি বিল গেটস আর মার্ক জাকারবার্গ হয়ে গেছস? তুই যেদিন হবি সেদিন ওই কাজ করবি, তার আগে কি? তোমার কথাবার্তার কোনো ধরন নাই, তুমি রেফারেন্স হিসেবে দেখাও। দেখেন বিভিন্ন বিজ্ঞানীরাও কথা বলতেছে, তাদেরও কথাবার্তার ধরন নাই। আরে ভাই, তুই একদিন ওই জায়গায় যা, তারপরে করিস। তোর কথার যদি এখন কোনো মিনিমাম লেভেল অফ ইন্টিগ্রিটি না থাকে, তোর কথা শুনে যদি আর একটা মনে হয়, তাহলে কি হইলো? এখানে তো রাসায়নিক নামে তুমি উল্টাপাল্টা করে ফেলাচ্ছ। পটাশিয়াম ক্লোরেট, যাই হোক, করেন এগুলা ক্লাস 9-10 থেকে শুদ্ধ করে আসার বিষয়। এগুলা এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে বসে এইচএসসি পরীক্ষার 80 দিন বাকি রেখে এগুলো বলার কথা না। এগুলাতে মনে কষ্ট পাইলে আমার করার কিচ্ছু নাই। তুমি যে ক্যান্সারে পড়ছো, তোমার এই ক্যান্সারের কথা যদি ডাক্তার না কয় যে মৃত্যু তোমার অবধারিত কয়দিন পরেই, তাহলে তো সে ভালো ডাক্তার না, তো সে তো বলে দিতে হবে। তো এখনও চাইলে অনেকে সুস্থ হইতে পারেন। বলেন এটা বিয়োজিত করলে কি হয় তাড়াতাড়ি? ও কেউ জানো না, KCl+O2 বিক্রিয়া সমতা করো তাড়াতাড়ি। পটাশিয়াম একটা, ক্লোরিন একটা, অক্সিজেন 3টা, তাহলে এখানে একটা 3, এখানে একটা 2, তাহলে এখানে একটা 2 যাবে। আচ্ছা, এটার নাম পটাশিয়াম ক্লোরাইড, তাহলে এটার নাম কি? পটাশিয়াম এটা ক্লোরাইড, তাহলে এটা কি? পটাশিয়াম ক্লোরেট। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে প্রমাণ অবস্থায় 20 লিটার অক্সিজেন পাওয়া যাবে? বর্তমানে আমি কত লিটার অক্সিজেন পাচ্ছি বলুন তো? বর্তমানে আমি পাচ্ছি হচ্ছে 3 × 22.4 লিটার। হ্যাঁ, আচ্ছা, তাইলে বর্তমানে এটা পাচ্ছি। এইখানে KClO3 আণবিক ভর বাইর করবা। আমার মনে নাই কত জানি 144.5 না কত জানি আসে, হিসাব কত? 48, 39 আর 35.5 কত হয় দেখেন? ওয়ান 3.5। তাহলে কি বলবো, এইটার 2 দিয়ে গুণ করছো? করো নাই, আচ্ছা, এত গ্রাম। তাহলে এখন বলা লাগবে যেটা 3 × 22.4 লিটার, ওই 245, হ্যাঁ 145 না। আচ্ছা, সো এত লিটার অক্সিজেনের জন্য আমার এটাকে উত্তপ্ত করা লাগে কত? 245 গ্রাম KClO3। তাইলে একের জন্য লাগবে কত, আর কতর জন্য জানি? 20 লিটার।
পারবেন আপনারা? পারা লাগবে এই বাকিটুকু, এই এটা করে দেখবা যা আসে তাই। তাহার পরে চলো, অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম অক্সাইডের অক্সাইড বিক্রিয়া করে এসটিপিতে এত লিটার অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে ব্যবহৃত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কত? বাবারে কঠিন ল্যাঙ্গুয়েজ। বলো তো কি বিক্রিয়ার কথা বলতেছে এখানে? কি বিক্রিয়া লিখবো? সংকেত দিয়ে বলতে হবে, সংকেত দিয়ে বলেন। NH4Cl প্লাস হচ্ছে CaO। গুড। তারপরে প্রোডাক্টে কি পাবো? অ্যামোনিয়া গ্যাস তো বানাইছে বলতেছে না, ওরা তো বলেই দিয়েছে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে। প্রস্তুত করতে ব্যবহৃত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কত? আচ্ছা, অ্যামোনিয়া প্লাস বাকি তৈরি হবে কি বলেন? ক্যালসিয়াম ক্লোরাইড না বাবা, একটু তাকাই দেখো, প্লাস পানি। তোমাদেরকে আমি নবম শ্রেণীর কোর্সেও ঢুকাই দিব নাকি? তোমরা একটু এই ছোটোবেলার বিক্রিয়াগুলো শিখে আসবা তাহলে। বিক্রিয়া সমতা করেন তাড়াতাড়ি, বলেন কোথায় কি দেওয়া লাগবে? নাইট্রোজেন একটা মিলে গেছে, হাইড্রোজেন 4টা, আর এখানে হচ্ছে 3 আর 2 5, হাইড্রোজেন নিয়ে গ্যাঞ্জাম আছে। আচ্ছা, ক্যালসিয়াম একটা, ক্লোরিন 2টা দিয়ে শুরু করি, তাহলে ক্লোরিন এখানে 2 দেওয়া লাগবে, মিলে গেছে, ক্যালসিয়ামও মিলছে। এবার হাইড্রোজেন হয়েছে আমার 8টা, তাহলে এখানে 3, আচ্ছা নাইট্রোজেন তো 2টা হয়েছে যেহেতু, তাহলে এখানে একটা 2 দেই, 3 2 6 আর 2 8, মিলে গেছে। দেখো তো বাকিটা সব ঠিক আছে কিনা, ঠিক আছে না? ঠিক আছে। হ্যাঁ, এবার তাহলে আমাকে বলো কি করা লাগবে। বর্তমানে তোমার অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে কত বলো তো? 44.8 লিটার তৈরি হয়েছে না? কেমনে বুঝছো তো? 22.4 দ্বিগুণ করলে 44.8ই তো আসে। আচ্ছা, এটা বানাইতে যে ওরাও তো ওইটাই চাইছে, কিন্তু এই যে 44.8 লিটার অ্যামোনিয়া বানাইতে হবে। ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কত? তাহলে বলেন ক্যালসিয়াম অক্সাইড লাগতেছে কত? আমাদের 56 গ্রাম লাগতেছে না? এই যে কারেক্ট আনসার। বুঝেছো বন্ধুরা? বুঝা না? আচ্ছা, তারপরে মোল সংখ্যা বা বিক্রিয়া রিলেটেড যেসব প্রশ্ন আসে সেগুলো নিয়ে মোটামুটি কথাবার্তা বলা শেষ। বিক্রিয়া রিলেটেড মানে বিক্রিয়া করে যে মোল নাম্বার ম্যাথ নিয়ে কাজ করতে হয়। এবার আমরা যাব হচ্ছে সীমিত বিক্রিয়কের আইডিয়ায়, যেটাকে আমরা বলি লিমিটিং এজেন্ট। এটার মানে কি? মানে হচ্ছে একজন বিক্রিয়া করার সময় একজনের পরিমাণ শর্ট পড়ে যাবে। আমি এইটা বিখ্যাত উদাহরণ দিয়ে বুঝাই, তোমাদেরকেও সেটা বলে দেই। চালের সাথে ধরো ডালের বিক্রিয়া, তো এই বিক্রিয়ার ফলে তৈরি হচ্ছে কি? খিচুড়ি। পিয়ালের বিয়ে, আমরা সিদ্ধান্ত নিলাম আমি এই খাবারটা খাওয়াবো। সেই ক্ষেত্রে রেসিপি জানা গেল প্রতি 2 কেজি চালের সাথে 1 কেজি করে ডাল মিশাইতে হয়, তাহলে খিচুড়ি পাওয়া যায় কত? 3 কেজি মোটামুটি ধরো, চাইলের ডাল, আর কোনো মশলা তরকারি আমরা দিব না। এখন এই ক্ষেত্রে যদি আমার মানে এটা হচ্ছে রিয়াকশনের নর্মাল রেশিও, মানে বুঝছো তো, যে রেশিওতে বিক্রিয়াটা ঘটে। আমাকে ওর আব্বু টাকা দিছে চাল কেনার জন্য, ডাল কেনার জন্য, তো ডাল আমি কিনছি 5 কেজি, তাহলে বলুন তো চাল কেনা উচিত কত? 10। আমি একটু টাকা ওখান থেকে সাইড করছি, চকলেট খাইছি আর কি, তো ওইটার জন্য আমার এখানে চাল কেনা গেছে ধরো 8 কেজি। তাহলে এবার প্রশ্নটা তোমাকে এরকম দিবে যে 5 কেজি ডাল আর 8 কেজি চালের বিক্রিয়ায় সর্বোচ্চ কি পরিমাণে খিচুড়ি পাওয়া যাবে? তাহলে বলেন তো এখানে লিমিটিং এজেন্ট কে? লিমিটিং এজেন্ট কে বলো? চালের শর্টেজ পড়ে যাবে না আমাদের, সো এখানে চালটাই হচ্ছে আমাদের লিমিটিং এজেন্ট। এখন ওই জিনিসটাকে হিসাব করব আসলে কিভাবে, সেটার জন্য আমি একটু লম্বা প্রসেস দেখাই তোমাদের মাথার মধ্যে আইডিয়াটা বসানোর জন্য। সেটা হচ্ছে, শোনো, যদি কেউ ডাল নিয়ে হিসাব করতো, তার হিসাবটা কেমন হইতো? সে বলতো যে প্রতি 1 কেজি ডাল থেকে খিচুড়ি আসে কত বলো তো? 3 কেজি না? মানে বুঝছো তো, 1 কেজি ডাল যদি ঠিকঠাক বিক্রিয়া করতে পারে, তার সাথে প্রয়োজনীয় চাল যদি আমি সরবরাহ করি, তাহলে আমি আলটিমেটলি খিচুড়ি পাবো কত? 3 কেজি। তাহলে বলেন অতএব কত কেজি ডাল আছে আপনার কাছে? 5 কেজি। 5 কেজি ডাল থেকে খিচুড়ি আসার কথা কত? 15 কেজি। এইটা একটা আনসার, বুঝলাম। এবার কেউ একজন চাল নিয়ে হিসাব করতেছে, তার কথাবার্তা কেমন হবে? তার কথা হবে হচ্ছে 2 কেজি যদি চাল থাকে তোমার কাছে, তাহলে সেখান থেকে খিচুড়ি পাবো কত? 3 কেজি। কারণ প্রয়োজনীয় ডাল তো তোমার সরবরাহ দিতেই হবে। তাহলে অতএব 1 কেজিতে কত আর 8 কেজিতে কত? একটু হিসাব করে দেখেন তো, 8 কেজি চালের জন্য কত আসে? 3 × 8 ভাগ হচ্ছে 2, তাহলে 4 12 কেজি। এখন বলো, একটা ক্যালকুলেশনে আসছে তোমার 12 কেজি খিচুড়ি পাবা, আর একটা ক্যালকুলেশনে আসছে 15 কেজি খিচুড়ি পাবা, কোনটা ভুল হয়েছে বলেন? চাল নিয়ে করা হিসাব নাকি ডাল নিয়ে করা হিসাব?
কেন কেন চালেরটা, হ্যাঁ ডাল নিয়ে সরি ডাল নিয়ে, হ্যাঁ এটা ভুল হয়েছে। কথা হচ্ছে কেন ডালেরটা ভুল হয়েছে, কারণ ডাল তো লিমিটিং এজেন্ট ছিল না, বরং পাত্রের মধ্যে ডাল বেশি পড়েছিল। এতখানি ডাল আমার লাগতেছে না, কারণ চালের সাথে বিক্রিয়া করতে গেলে দেখো প্রতি 2 কেজি করে চাল আসবে, 1 কেজি ডাল নিয়ে চলে যাচ্ছে, বিক্রিয়া করতেছে। তাহলে এইভাবে করতে করতে তোমার কত কেজি যাবে বলেন তো? 8-এর অর্ধেক যাবে না এখান থেকে, 4 কেজি যাবে। 1 কেজি ডাল কিন্তু পাত্রের মধ্যে পড়ে থাকবে, কিন্তু এই হিসাবের সময় তুমি ওই যে 1 কেজিটা পড়ে থাকবে সেটাকে ধরেও হিসাব করে ফেলছো। দ্যাট ওয়াজ দ্য রং থিং। বাবারে বুঝছিস আমার কথা? সো অলওয়েজ তোমার মনে রাখতে হবে, সীমিত বিক্রিয়ক যে থাকে লিমিটিং এজেন্ট, সে পুরোপুরি বিক্রিয়া করে ফেলে। ও যেহেতু পাত্রে পড়ে থাকে না, অবশিষ্ট থাকে না, সো ওকে নিয়ে হিসাব করলে আমি এই যে কারেক্ট আনসারটা পাবো। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এখন লিমিটিং এজেন্ট বোঝার জন্য আমার ব্যক্তিগত একটা সিস্টেম আছে, এটা আমি ওই পোলাবেন্ডে পারানোর জন্য বানাইছিলাম একবার। সেটা হচ্ছে এসআর বাইর করা। এসআর মানে হচ্ছে স্কারসিটি রেশিও, মানে অভাবের অনুপাত, আনুপাতিক হারে কার অভাব বেশি সেটা বের করার জন্য। তো এসআর ইকুয়াল টু হচ্ছে একটা রেশিও। এটা বাইর করার জন্য যে কাজটা করবা সেটা হচ্ছে বিক্রিয়া বাই হচ্ছে অঙ্ক, এই রেশিওটা বাইর করবা। এবং মনে রাখবা, যার এসআর যত বেশি তার অভাব পড়বে তত বেশি, মানে সেইটারই মূলত শর্টেজ পড়ে যাবে। তাহলে কথাটা একটু লিখে রাখি, যার এসআর বেশি তার অভাব পড়বে। তার অভাব পড়বে মানে কি, ওইটাকে নিয়ে হিসাব করা লাগবে। ঠিক আছে? যেমন আসো এখানে আমরা এসআর বাইর করে দেখি একটু আমাদের চালের জন্য। এসআর বাইর করতেছি চালের জন্য। বলেন বিক্রিয়াতে কত আছে দেখি, বুঝছো কিনা? বিক্রিয়াতে কতখানি আছে চাল? দুই বিক্রিয়াতে আছে হচ্ছে 2 কেজি। আরে পাগল রে, ওইটারে বলে অঙ্কে। অঙ্কে দেওয়া তথ্য হচ্ছে এটা। বরিশাল বুঝো নাই? পিয়াল। আচ্ছা, এটা হচ্ছে বিক্রিয়া, মানে বিক্রিয়ার জেনারেল যে রেশিও। তাহলে এটা হচ্ছে 2 ডিভাইডেড বাই অঙ্কে আছে কত 8, তাহলে 2/8 মানে কত 1/4, মানে হচ্ছে 0.25। এবার আসো এইটার আমরা যদি এসআর বাইর করতাম, এসআর ফর ডাল, তাহলে কি আসতো? বিক্রিয়াতে কত 1 আর অঙ্কে হচ্ছে 5। 1/5 মানে কত আসে? 0.2। দেখেন তো এসআর এর মান বড় কার? চালের। তার মানে বুঝে ফেলবো আমরা চালেরই অভাব পড়বে, এবং এই কারণে চাল নিয়ে অঙ্ক করলেই হিসাবটা সঠিকভাবে মেলে। ধরো তুমি এসআর এর হিসাব বোঝো নাই, অথবা এসআর তোমার পছন্দ হয় না, আরেকবার কি ঘোড়ার ডিমের টেকনোলজি, এসব বাদ। এটা বাদ দিলেও তুমি অঙ্ক করতে পারবা। কেমনে করবা? তুমি দুইটারে নিয়ে হিসাব করবা সেপারেটলি, রাফে টুকি টুকি করে অঙ্ক করে ফেলবা। করার পরে যেটার আনসার স্মলেস্ট হবে দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ান। শেষ। এক জায়গায় আনসার আসছে কত দেখেন তো 15 কেজি, আর এক জায়গায় আনসার আসছিল কত 12 কেজি। যেটার অ্যামাউন্ট কম আসবে প্রোডাক্টের, ওইটাই কারেক্ট আনসার। আর এই বড়টা যে অবাস্তব অসম্ভব, সেটা বোঝারও উপায় আছে। তোমার যদি 8 কেজি আর 5 কেজি চাল ডাল যদি পুরাপুরি বিক্রিয়া করতো, ধরে নিলাম দৈবক্রমে হয়ে গেছে ঘটনাটা, একেবারে অলৌকিক ক্ষমতায়, 8 আর 5 মিলে কত হইতো? 13 হইতো। এখানে 15 কেজি হয় কেমন? এটা তো সম্ভবই না। বুঝতে পারছিস কি? আশা করি বুঝেছো। সো এসআর মেসার বের না করে অঙ্ক করা যায়। আর এসআর এর টপিক তোমার পরীক্ষার খাতায় যে দেখাও দিতে হবে তা না। তবে আনন্দের সংবাদ হচ্ছে, এই যে আমার আবিষ্কৃত এই পদ্ধতিটা, এটা মনে হয় এই বছরই দেখলাম গুহ স্যারের বইতে নাকি হাজারি স্যারের বইতে কোনো একটা বইয়ের মধ্যে ঢুকাইছে আর কি, এই টাইপের কোনো একটা রেশিও, যে এটা দিয়ে বের করা যায়। চলেন, এই যে বিক্রিয়ায় প্রয়োজনীয় পরিমাণ, রিয়াকশন বাই হচ্ছে প্রশ্নে প্রদত্ত পরিমাণ, এইটা আর কি। আর বাকি কথা তোমাদেরকে বলে দিছি। চলেন অঙ্ক করি এবার। 10 গ্রাম হাইড্রোজেন 25 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় কত গ্রাম পানি উৎপন্ন হবে? সো যেহেতু দুইটারই পরিমাণ দিয়ে দিছে, দ্যাটস এ হাই চান্স এখানে একটা লিমিটিং এজেন্ট থাকবে। বিক্রিয়া করে পানি তৈরি হয়। সমতা করতে গেলে এখানে একটা 2, এখানে একটা 2 হয়ে গেছে। এবার দেখো বিক্রিয়ায় এটা কত পরিমাণে লাগে? 4 গ্রাম। এটা হচ্ছে কত গ্রাম? 32 গ্রাম। আর এটা তো 36 গ্রাম হবেই। তাহলে আমরা রাফে একটু আগে এসআর বের করে আসি। এসআর বের করতেছি হাইড্রোজেনের জন্য। আবির বলো কত বাই কত লিখবো? 4/10। 4/10। এটা করলে দেখো তো কত আসে? 0.5 এর একটু কম আসবে আর কি। 0.4। 0. ও সরি। আচ্ছা এসআর, আমাদের মেয়েটার নাম জানো কি? ভুলে গেলাম। রাইসা নাকি যেন? রাইসা। হ্যাঁ রাইসা, বলো তো কি হবে এসআর আমরা অক্সিজেনের জন্য বাইর করলে? কত বাই কত? 2/25। 32/25 আব্বা, 1 পয়েন্ট সামথিং আসবে। এক্সাক্ট মান আমার জানার দরকার নাই, আমি অলরেডি বুঝে গেছি। আমার এখানে লিমিটিং এজেন্ট কে বলেন তো?
অক্সিজেন। অক্সিজেন। বুঝেছো? এইটাও কিন্তু প্রশ্নে আসে যে এখানে লিমিটিং এজেন্ট কে। তাহলে এরপরে আমাদের কি করা উচিত? এরপরে আমাদের অক্সিজেন নিয়ে হিসাব করে দিব। বলে দিব কি 32 গ্রাম অক্সিজেন থেকে পানি আসে কত? 36 গ্রাম পানি। তাহলে অতএব 1 গ্রাম থেকে আসবে কত, আর অক্সিজেন ছিল কত? 25 গ্রাম। তাহলে অতএব 25 গ্রাম অক্সিজেন থেকে আসবে কত? 36 গুণ হচ্ছে 25 ভাগ হচ্ছে 32, এত গ্রাম পানি। দ্যাটস ইট। বুঝেছো বন্ধুরা? সহজ। আর তুমি এসআর বাইর করতে না চাইলে তুমি নিজে অক্সিজেন নিয়ে করে দেখো, হাস্যকর একটা, সরি হাইড্রোজেন নিয়ে করে দেখো, হাস্যকর একটা ব্যাপার আসবে আর কি। ওকে, এটা আমার খুব পছন্দের অঙ্ক। নিজেরা একটু করেন তো তাড়াতাড়ি। বলো লিমিটিং এজেন্ট এখানে কি হবে, নিজেরা বাইর করো। ব্যাপার না, এইভাবেও লেখা যায়। এটা নিয়ে এত পেঁচানোর দরকার নেই। এটা নিয়ে ছোটবেলায় আমিও পেঁচাইতাম, কিন্তু আমাদের বইতে যেসব আলোচনা আছে তাতে আসলে কিছু আসে যায় না। পি সমানুপাতিক ডি, ডি সমানুপাতিক পি, এটা লিখলেই হয় আর কি। পেরেছো কেউ? ও সবাই বসিয়ে আছো। অ্যামোনিয়া। আচ্ছা, তাহলে কি বিক্রিয়া করতে হবে? সালফিউরিক অ্যাসিড আর অ্যামোনিয়ার বিক্রিয়া। তাহলে অ্যামোনিয়া প্লাস H2SO4 বিক্রিয়া করে হচ্ছে NH4 প্লাস পানি নাকি? আচ্ছা, সো বিক্রিয়ার সমতা করতে গেলে এখানে 2, তাহলে এখানে হচ্ছে 34 গ্রাম, আর এটা হচ্ছে 98 গ্রাম, আর ওটা কি জানি এটা হবে। তাহলে এবার আমি বের করবো কিভাবে? এসআর বাইর করতেছি অ্যামোনিয়ার জন্য। বিক্রিয়া বাই অঙ্ক, বিক্রিয়াতে হচ্ছে 34, অঙ্কে আছে কত? 5। তার মানটা করলে কত আসে? 5 ছক 30, 6 পয়েন্ট সামথিং। এক্সাক্ট মানও দরকার নাই। দেখো এসআর বাইর করতেছি এবার সালফিউরিক অ্যাসিডের জন্য। তাহলে বিক্রিয়া বাই অঙ্ক, বিক্রিয়াতে আছে 98 আর অঙ্কে কত? 10। তার মানে এটা আসে কত? 9.8। এক্সাক্ট ভ্যালু তো আমার দরকার নাই, আমি তো বুঝে গেছি এসআর এর ভ্যালু কার বেশি হবে? সালফিউরিক অ্যাসিডের। তার মানে ডেফিনেটলি এখানে লিমিটিং এজেন্টকে সালফিউরিক অ্যাসিড। তোমরা কি বললে? অ্যামোনিয়া না বন্ধুরা? কারেক্ট আনসার তো সালফিউরিক অ্যাসিড। মানে বুঝছস কি বাবা আমার কথা? নাকি আমার ভুল হয়েছে না তোদের ভুল হয়েছে, কোনটা? হ্যাঁ, ওদের তাহলে ক্যালকুলেশনে কোনো এক জায়গা দিয়ে চিপাতে ভুল হয়ে গেছে। তোরা কোনো একটা কারণে পারতেছিস না, কেন পারতেছিস না জানি না। আচ্ছা, সর্বোচ্চ কি পরিমাণে অ্যামোনিয়াম সালফেট বানানো যাবে? বাকিটা কি পারবেন আপনারা? বলেন কি লিখবো? আমরা এবার বলবো 98 গ্রাম যদি আমার কাছে সালফিউরিক অ্যাসিড দাও তুমি, তাহলে এখান থেকে আমি অ্যামোনিয়াম সালফেট বানাইতে পারবো। এটা কত আসে দেখতো? 90, 30, 120, 132 নাকি? 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট, NH4 তাহলে অতএব 1 গ্রামে কত আর 10 গ্রামে কত? এই তো বাবা, বুঝছিস কি? যাদের ভুল হয়েছিল কথা না বললে তো আমি বুঝি না যে ওরা কি ওদের ভুলটা বুঝতে পারছে কিনা। বুঝছস তো? বুঝছি ভাইয়া, বুঝছি। হ্যাঁ, তোদের ভুলটা হয়েছিল কোথায়? উল্টা করে ফেলাইছিলি নাকি? ওইটাই করছিল মনে হয় আর কি। আচ্ছা, তারপরে আসেন পরের অঙ্কে যাই। 2 গ্রাম ক্যালসিয়াম আর 2 গ্রাম হাইড্রোজেন থেকে সর্বোচ্চ কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রেট পাওয়া যাবে? সুন্দর অঙ্ক। বলো তো এখানে লিমিটিং এজেন্ট কে? ক্যালসিয়াম। কেমনে বুঝছো? এসআর না, ক্যালসিয়াম আছে তো অল্প একটু, অনেক কম। হাইড্রোজেন। এইটা একটা মজার টেকনিক। যখন বিক্রিয়ক দুইটার পরিমাণ সমান থাকবে তো সেই সব অঙ্কে এই খেলাটা খেলা যায়। এসআর বের করা ছাড়াও মানে সিম্পল আইডিয়া দিয়ে করে ফেলা যায়। সেটা হচ্ছে দেখ 2 গ্রাম হাইড্রোজেনের সাথে কতখানি ক্যালসিয়াম লাগে দেখছো? 40 গ্রাম। ওরে বাবা, মানে এর 20 টাইমস লাগে ওই পাশে, 20 গুণ লাগতেছে। তো তাহলে হাইড্রোজেন যদি তোমার কাছে 2 গ্রাম থেকে থাকে তাহলে ক্যালসিয়াম থাকা উচিত ছিল কত? ওর 20 গুণ, 40 গ্রাম থাকা উচিত ছিল, বাট আছে মাত্র 2। তার মানে ডেফিনেটলি তোমার আগে অভাব পড়বে কার? আগে শেষ হয়ে যাবে কে? ক্যালসিয়ামই শেষ হয়ে যাবে। তোমরা কি বুঝেছো বন্ধু? মজার ব্যাপার। তাহলে এখানে লিমিটিং এজেন্ট হচ্ছে ক্যালসিয়াম। তাহলে হিসাব করবো আমরা কাকে নিয়ে? ক্যালসিয়ামকে নিয়ে। আমরা কি বলবো? 40 গ্রাম ক্যালসিয়াম থেকে আমরা পাবো হচ্ছে, এটা কত আসে? 42 গ্রাম না? তাহলে 42 গ্রাম ক্যালসিয়াম হাইড্রাইড। তাহলে 1-এ কত আর 2-এ কত? এই তো হয়েছে। করে দেখবা কত আসে। আচ্ছা, 5 গ্রাম KClO3 সম্পূর্ণ বিয়োজিত হলে প্রমাণ তাপমাত্রা চাপে কত মিলিলিটার অক্সিজেন পাওয়া যাবে? খুলনা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। বলো এখানে লিমিটিং এজেন্ট কে? এটা লিমিটিং এর বিক্রিয়াটা। এটা লিমিটিং
এজেন্টের বিক্রিয়া না, কেমনে বুঝলা এখানে লিমিটিং এজেন্টের অঙ্ক না? বিয়োজিত হবে, বিয়োজিত হয়েছে। বিয়োজিত হইলে যে লিমিটিং এজেন্টের হবে না কে বলছে? এটা তো মানে বিক্রিয়কে একটা যৌগ আছে, প্রথম কথা হচ্ছে এইটার বিক্রিয়ায় মাত্র একজন বিক্রিয়ক। আচ্ছা, 2 নাম্বার কথা হচ্ছে একজন বিক্রিয়কের চেয়ে বড় ব্যাপার, ধর কোন একটা বিক্রিয়ার কথা আমি বললাম, দাঁড়া এটা একটু লিখে নেই। ধরো একটা বিক্রিয়া আমার হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে 2HI তৈরি করতেছে। এখন এই বিক্রিয়ায় আমি তোমাকে বললাম যে আমার কাছে আছে 60 গ্রাম আয়োডিন, 60 গ্রাম আয়োডিন থেকে সর্বোচ্চ কী পরিমাণে প্রোডাক্ট পাওয়া যাবে, সেই অঙ্কটা কি লিমিটিং এজেন্টের অঙ্ক হয়েছে নাকি হয় নাই বলেন? কেন হয় নাই? কেন? দুইটারই মান জানা থাকতে হবে। যদি একজনের তুলনায় আরেকজন কম পড়বে না বেশি পড়বে আমরা সেটা বের করতে পারি, কিন্তু একটার পরিমাণ দিছে আরেকজনেরটা তো জানেই না পাত্রের মধ্যে কত আছে, সো সেটাও কিন্তু লিমিটিং এজেন্টের অঙ্ক না। বাবা সবাই বুঝছেন তো? মানে কিছু জায়গায় তোমরা হুদাই বসে থাকো, মানে সিম্পল আইডিয়া আর কি। সো এটা তোমাদের করার কোনো ব্যাপার না, আমি একটু আগে দেখাইছিলাম। এখানে 2 আসবে, এখানে 2 আসবে, এখানে 3 আসবে। সো পারবি তো বাকিটা? এখানে হচ্ছে 245 গ্রাম, এটা বিক্রিয়া করে 3 × 22.4 লিটার, 22.4 ইন্টু হচ্ছে 1000, এত কি বলেন তো মিলিলিটার, কারণ ওরা জানতে চাইছে কত মিলিলিটার অক্সিজেন পাওয়া যায়। এই পারবি তো? জি ভাইয়া, পারবো। আচ্ছা, তারপরে এটা কি? খুবই সৌন্দর্য অঙ্ক, করো 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 করো। পটাশিয়াম সুপার অক্সাইড, অক্সিজেন তৈরিতে পটাশিয়াম সুপার অক্সাইড ব্যবহৃত হয়। এত মোল পটাশিয়াম সুপার অক্সাইডের সাথে এত মোল পানি মিশালে বিক্রিয়া শেষে উৎপাদগুলির পরিমাণ কত পাওয়া যাবে? এটা নর্মালি আমি অ্যাডমিশনের ক্লাসে করাই, এইবার একাডেমিকেও করাইছি, তাই তোমাদের জন্য নিয়ে আসছি। এটা তোমাদেরকে বাড়ির কাজ দিই। আমাকে শুধু বলে দাও এখানে কি বিক্রিয়া হচ্ছে আর এটা লিমিটিং এজেন্টের অঙ্ক কিনা এটা বলো। না, কারণ লিমিটিং, কারণ পানির তো পরিমাণ নির্দিষ্ট করে দিচ্ছে, পানির মধ্যে ঢাললে লিমিটিং এর অঙ্ক নাকি না তাই বল। লিমিটিং অঙ্ক। এটা লিমিটিং এর অঙ্ক, কারণ মানে এই একটা বিক্রিয়কের পরিমাণ দেওয়া আছে পটাশিয়াম সুপার অক্সাইড, আর এই একটা বিক্রিয়ক পানি, দুইটারই পরিমাণ দেওয়া আছে, তার মানে ডেফিনেটলি এটা লিমিটিং এর অঙ্ক। এখন বলেন বিক্রিয়াটা কি হবে? তোমরা চ্যাট জিপিটির আমলের মানুষ, তোমরা এসব পারো না, সব খালি। সুপার অক্সাইড প্লাস পানি, এখন বল পটাশিয়াম সুপার অক্সাইডের সংকেত কি? পিয়াল বল। CO2 প্লাস H2O। KO2 প্লাস H2O। হ্যাঁ, এই দুইটার বিক্রিয়ায় বলেন কি তৈরি হবে? তা তো ভাই কচিবাজি নে, চ্যাট জিপিটিরে কলেই বলি দেয়। এখানে হবে পটাশিয়াম হাইড্রো অক্সাইড। হাইড্রোক্সাইড আর হ্যাঁ, এতক্ষণে চ্যাট জিপিটি করে বের করেছো না? তারপর এটা সমতা করবা, সমতা করতে যে আর এক ডিগবাজি খাবা তোমরা। আপনার পুরানো বইতে ছিল, ওই জায়গা দিয়ে পড়ছিলাম। আচ্ছা, সুপার অক্সাইড, পারা অক্সাইড, ওকে, অক্সিজেন হয়। এটা কিন্তু বাড়ির কাজ করে জমা দিবেন আর কি। এবার আসো দ্রবণের ঘনমাত্রা নিয়ে একটু কথা বলি। এতক্ষণ মোল সংখ্যা আর হচ্ছে আমাদের বিক্রিয়া সম্পর্কিত অঙ্ক, আর হচ্ছে আমাদের কি দেখা হয়েছে, লিমিটিং এজেন্টের অঙ্ক দেখা হয়েছে। পরবর্তী টপিকে যাচ্ছি, দ্রবণের ঘনমাত্রা নিয়ে কথা বলতে হবে। সো দ্রবণের ঘনমাত্রা মানে কি? একটা দ্রবণে যদি দ্রব্য বেশি থাকে তাহলে কি বেশি ঘনমাত্রা হয় নাকি কম ঘনমাত্রা হয়? দ্রব্য যদি বেশি থাকে, দ্রব্য সলিউট বেশি হবে। সো আসলে ঘনমাত্রা বের করার সিস্টেমটা হচ্ছে এইটা, দ্রব্য যত বেশি, দেখো দ্রব্যের সাথে ঘনমাত্রাটা কি বলেন তো সমানুপাতিক। আবার দ্রব্য ফিক্স রেখে যদি আমি দ্রবণটাকে বাড়াই, মানে পানি ঢালতে থাকি, তার মানে কি ঘনমাত্রা কমে যাবে, পাতলা হয়ে যাবে। এই জন্য এটা দেখো ব্যস্তানুপাতিক রেশিও। সো সম্পর্কটা এরকম তো সহজ। এখন এটার সাথে একটা বিশেষ জিনিস তোমরা পেঁচায় ফেলাও, সেই বিশেষ জিনিসটা কি বলো তো? সেই বিশেষ জিনিসটার নাম হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতাও একটা রেশিও, সেইখানে সেই রেশিওটা কি বলেন তো? দ্রব্য ডিভাইডেড বাই কি? দ্রাবক। ভালো করে পার্থক্যটা বোঝো, এখানে কিন্তু দ্রব্য ডিভাইডেড বাই কি? দ্রবণ। আর এখানে হচ্ছে দ্রব্য বাই দ্রাবক, দুইটা কিন্তু আলাদা জিনিস, এবং এদের মধ্যেকার পার্থক্যটা খুবই সূক্ষ্ম, পেঁচায় ফেলা যাবে না। ঘনমাত্রা হচ্ছে দ্রব্য বাই দ্রবণ, আর দ্রাব্যতা হচ্ছে দ্রব্য বাই দ্রাবক। এই যে এই আমার সেই বিখ্যাত কথা যে এদের মধ্যেকার যে ফাইন লাইন আছে, সেই ফাইন লাইনটা কিন্তু থিনার দ্যান ইওর নানি। সো খুব সাবধান, খুবই শুকনা শাকনা একটা পার্থক্য, পেঁচায় ফেলানো যাবে না।
যাই হোক, সো এখন দ্রবণের ঘনমাত্রা পরিমাপের জন্য প্রচলিত পদ্ধতি হচ্ছে মোটামুটি এইগুলো, এর বাইরেও আছে, আমি যাচ্ছি। সো যত পদ্ধতি আছে এগুলাকে সহজে পারার জন্য, তোমাদের বোঝার জন্য আমি দুইটা ভাগে ভাগ করছি। এটা বইয়ের কোনো ক্লাসিফিকেশন না। একটাকে আমি বলি অনুপাত হিসাব, রেশিও ক্যালকুলেশন, আর একটা হচ্ছে শতকরা হিসাব। সো এখন ভেবে দেখ, যে কোনো শতকরা বের করার আগে আমরা কি বের করে নিই? অনুপাত বের করে নিই না? ধরো তোমাদের মধ্যে আমি ছেলে মেয়ের শতকরা বের করবো, যে কত পার্সেন্ট ছেলে আছো, কত পার্সেন্ট মেয়ে আছো। আমি কি করি, যে এতজনের মধ্যে এতগুলো হচ্ছে মেয়ে, তাহলে একে কত, ওই একের লাইনটা মানেই কিন্তু অনুপাত। আর তারপরের লাইনে যাই আমরা 100-তে, তার মানে অনুপাত হিসাবে যেটা, তাকে 100 দিয়ে গুণ করলেই আসলে শতকরা হিসাবে আসে। আপনারা কি বুঝছেন আইডিয়াটা? বোঝা না? আচ্ছা, এরপরে আসো, ধরো 60 জন আল্লাহর বান্দার মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে মেয়ে মানুষ আছে কতজন? ধরো 20 জন। অতএব একজন আল্লাহর বান্দার মধ্যে কতজন আছে? এখানে তুমি কি লেখো? 20/60 লেখো না? তারপরে তুমি কি করবা? 100 জনের মধ্যে যাবা। এই যে শতকরায় যাওয়ার যে লাইনটা, তার ঠিক উপরেই যেটা আছে, এটারই আমরা বলি অনুপাত। বুঝা না? সো অনুপাতটাকেই 100 দিয়ে গুণ করলেই ভাই সবসময় শতকরায় চলে যায়। তো এই একটার নাম আমি দিছি অনুপাত হিসাব, আর একটাকে যে বলছি শতকরা হিসাব। তোমাদের বোঝা উচিত এই দুইটাও আসলে সেম, একই কথা। এবং খেয়াল রাখবা, ভুলে যাবা না কখনোই, ঘনমাত্রা মানে একটা রেশিও। আমাকে একটু বলো, সেই রেশিওটা কি বাই কি জানো? দ্রব ডিভাইডেড বাই কি বলেন? দ্রবণ। এই ধারণাগুলো ভুল, যে দ্রবের মোল সংখ্যা বাই অমুক তমুক, কিচ্ছু না। ঘনমাত্রা মানে ভাই দ্রব বাই দ্রবণ। এখন ধরো তুমি যদি দ্রবটাকে মোল সংখ্যায় নাও আর দ্রবণটাকে লিটারে নাও, তখন এটা হয়ে যায় মোলারিটি। বুঝছিস কি আমার কথা? বাট ঘনমাত্রা জিনিসটা কি? ঘনমাত্রা জিনিসটা হচ্ছে এই রেশিওটা, কোনো মাফ নাই, অলওয়েজ। একটা জায়গায় বাদে, মোলালিটি বাদে, যদিও মোলালিটি তোমাদের সিলেবাসে নাই বলে ওটা নিয়ে কথা বলি না আমি। সো এখন সবচেয়ে বেশি কাজে লাগবে তোমাদের মোলারিটি, তারপরে একটু কম কাজে লাগবে নর্মালিটি, কাজে তেমন একটা লাগবে না, এটাও সিলেবাসে নাই। মোলালিটি একেবারেই লাগবে না, অ্যাডমিশনের সময় শিখাবো। ফর্মালিটি যদি কেউ অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের জন্য কাজে লাগবে আর কি। আচ্ছা, শতকরা হিসাবের এই চারোটাই সমান, মানে আলটিমেটলি একই জিনিস। তো এইটা সবচেয়ে বেশি পরীক্ষায় লাগবে, এইটা লাগবে কম, এইটা লাগে না, এইটা আরও কম লাগে আর কি। বাট চারোটার কনসেপ্টই সেম, একটা শিখলেই বাকিগুলো পারা যায়। এর বাইরেও আরও কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো কি কি? সেই পদ্ধতি হইতেছে, বলেন, এর বাইরে আর ঘনমাত্রা প্রকাশের আর কি কি পদ্ধতি আছে? কে পারিবা? হ্যাঁ, প্রথমেই তোমাদের বলা উচিত পিপিএম, এটা নিয়েই পরীক্ষায় মেইনলি প্রশ্ন আসে। পিপিএম, তারপরেরটা কি? পিপিবি, পিপিটি। এর মানে কি? পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন। আচ্ছা, এর বাইরেও আরও একটা জিনিস আছে, বুয়েটে একবার পরীক্ষায় আসছিল প্রশ্নে, সেটা হচ্ছে যে নিচের কোনটি ঘনমাত্রা প্রকাশের পদ্ধতি? আবারও বলতেছি, বড় হয়ে গেছো, ঘনমাত্রা মানেই মোলারিটি বোঝা যাবে না। মোলারিটি একটা একক মাত্র। তোমাকে যদি বলি ফিট কি, ফিট হচ্ছে দৈর্ঘ্য মাপার একটা একক। বুঝছো আমার কথা? দৈর্ঘ্য বললেই যে ফিট বুঝতে হবে তা না, এটা তো মিটারও হইতে পারে, এটা তো ইঞ্চিও হইতে পারে, এটা সেন্টিমিটারও হইতে পারে, তাই না? এই আর কি। সো এখন ঘনমাত্রা মাপার প্রচলিত পদ্ধতি এইগুলা, কিন্তু এর বাইরেও কিন্তু একটা ব্যাপার আছে, মোল ভগ্নাংশ, ওইটাও কিন্তু ঘনমাত্রা মাপারই একটা পদ্ধতি। সো খাতায় টুকে রাখো, আমি আর লিখতেছি না, এখানে লেখার জায়গা নেই। মোল ভগ্নাংশ ঘনমাত্রা পরিমাপের একটা পদ্ধতি। ওকে, সো এবার আসেন মোলারিটির ডেফিনেশন একটু কথাবার্তা বলি। মোলারিটি কাকে বলবো? কোনো দ্রবণের প্রতি লিটারে যত মোল দ্রবীভূত থাকে তাকে বলে ওই দ্রবণের মোলারিটি। আগে দেখো তো কি বলতেছিলাম? আগে বলতেছিলাম প্রতি একক পরিমাণ দ্রবণে, যে নিচে যেটা থাকে তার কি নিয়ে কথা বলি আমরা? একক নিয়ে কথা বলি না? সো একক পরিমাণ দ্রবণে যে পরিমাণ দ্রব ছিল ওইটাকে বলে ওই দ্রবণের ঘনমাত্রা। আর এখন স্পেসিফিক্যালি মোলারিটি বলতে গেলে প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব থাকবে সেটাকে বলা হচ্ছে দ্রবণের মোলারিটি। সো আর দ্রবণের মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। ইনফ্যাক্ট এখানে যে কয়টা পদ্ধতি লেখা হয়েছে এরা সবাই আসলে তাপমাত্রার উপর নির্ভরশীল। যত জায়গায় ভি জড়িত থাকবে সবই আসলে তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রার উপর নির্ভরশীল না কেটা জানো? এইটা তাপমাত্রার উপর নির্ভরশীল না। কেন নির্ভরশীল না? কারণ
এই পোলাটা অর্ধেক অর্ধেক কথা কয়। দ্রবণের কেন, আমি কি বলছি একটু আগে, দ্রবণ হোক দ্রব হোক যার হোক, আয়তন নিয়ে কাজ করার মানেই ওটা তাপমাত্রার উপর নির্ভরশীল হবে। এখন তার মানে খেয়াল করে দেখো, এটাও তাপমাত্রার উপর নির্ভরশীল, এটাও নির্ভরশীল, ওটাও নির্ভরশীল, প্রত্যেকটা নির্ভরশীল। তোমরা কি বুঝছো আমার কথা? বইতে যদিও স্পেসিফিক্যালি বারবার শুধু মোলারিটির কথা বলে, ওটা বোঝে না তাই অর্ধেক অর্ধেক বোঝে বলে এর সবগুলো তাপমাত্রার উপর নির্ভরশীল। একমাত্র নির্ভরশীল না হইতেছে সেটা হচ্ছে ডাব্লিউ/ডাব্লিউটা নির্ভরশীল না, আর হচ্ছে তোমার এই যে মোলারিটিটা নির্ভরশীল না, কারণ এখানে আয়তনের কোনো খেলা নেই, বাকি সবগুলো আয়তনের ব্যাপার আছে। ওকে, সো এবার আসেন বন্ধু, মোলারিটি বাইর করে আসি। ধরে নাও পিয়ালের বিয়ের দিন আমি একটা শরবত বানাইছি, খুবই সুন্দর একটা শরবত হয়েছে, হেভি টেস্ট। এর মধ্যে আমি কিছুটা দ্রব দিয়েছি। তো দ্রব কতটুকু দিছি ধরে নেওয়া যায় বলেন তো? বলো কি পরিমাণে দ্রব দিছি ধরে নিব, সূত্র প্রতিপাদন করব আমরা। আচ্ছা, এখানে ধরা উচিত তোমাদের এন মোল। ধরো ফিজিক্সের একটা সূত্র প্রতিপাদন করতেছো, বেগের সূত্র বা কিছু একটা সূত্র, তোমাকে যদি বলি একটা বস্তু ধরো এখানে আছে, তুমি কি ধরে নাও, 1 গ্রাম ভরের বস্তু না 1 কেজি ভরের বস্তু, কোনটা? কেজি। জীবনেও ধরো না, তুমি ধরো এম কেজি ভরের একটা বস্তু আছে, সো দ্যাট সূত্রের মধ্যে ওই এম যত জায়গায় দেখবো আমি ওই অঙ্কের ভরটা বসাইতে পারি। তোমরা মনে হয় বোঝো নাই আমার কথা। সূত্র প্রতিপাদন করতেই হয় এইভাবে, একটা রাশি ধরে নিতে হয়, 1 গ্রাম 2 গ্রাম আচ্ছা নে 5 গ্রাম, এভাবে করতে হয় না। এটা তোমরা কেমিস্ট্রিতে এসে সাস্টামিটা করো। আচ্ছা বলো এবার, তো দ্রব দেওয়ার পরে আমার দ্রবণ তৈরি হয়েছে, দ্রবণের পরিমাণটা কি ধরে নেওয়া যায়, যে কি পরিমাণে দ্রবণ তৈরি হয়েছে বলেন? লিটার। এটাকে ধরা যায় ভি লিটার। এখন ভাবতেই পারো যে আমি ওটাকে গ্রামে কেন ধরি নাই, কেন দ্রবটাকে মোলে ধরছি। উত্তর কি হবে বলেন তো, কেন এটাকে মোলে ধরলাম? এই মোল পার লিটার। সংজ্ঞাটাতে আমার কি ছিল, প্রতি লিটার দ্রবণে, তার মানে জানা দরকার দ্রবণের কত লিটার আছে, যত মোল দ্রব দ্রবীভূত থাকে তার মানে জানা দরকার দ্রবের মোল সংখ্যা কত। বুঝিয়াছো? দ্যাটস ওয়াই আমরা ফর্মুলেশনের জন্য এইভাবে ধরে নিছি। তাহলে এবার কি বলবো বলেন তো, ভি লিটার দ্রবণে দ্রব আছে কতখানি আমাদের, এন মোল। তাহলে অতএব 1 লিটার দ্রবণে দ্রব থাকবে কত, এন ডিভাইডেড বাই ভিএল মোল। আমি ভি এর সাথে সবসময় এল রেখে দিই বুঝার সুবিধার্থে, যেটা আসলে লিটার এককে বসাইতে হবে। লিটার। এই বস্তুটাকে আমরা কি বলি বলো, এন বাই ভিএল, এটাকে আমরা কি বলবো তাহলে, ওই দ্রবণের মোলারিটি। মোলারিটি। কি দিয়ে প্রকাশ করে এটাকে? মোলারিটিকে আমি প্রকাশ করি সি দিয়ে, আগেকার বইতেও করতো, কিন্তু এখন আবার অনেকে নাটক শুরু করছে, অন্য কিছু দিয়ে লিখবা না, তোমাদের বইগুলোতে নর্মালি এস দিয়ে লেখে। এস দিয়ে আমরা কি লিখবো বলেন তো? সলিবিলিটি। দ্রাব্যতা। তা নাহলে দ্রাব্যতার মোলারিটি পেঁচায় যাবে আর কি। আচ্ছা, সো এখন তাহলে হ্যাঁ গুড, সি দিয়ে লেখার কারণটা হচ্ছে সি ফর কনসেন্ট্রেশন, আর কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা বের করার সবচেয়ে প্রচলিত পদ্ধতিটাই হচ্ছে মোলারিটি। সো এখন একটা কাজ করা যাক, সি ইকুয়াল টু আমরা শিখছিলাম এন ডিভাইডেড বাই ভিএল। এই ফর্মুলাটাকে আর একটু সহজ করার জন্য আমরা লিখতে পারি এন এর জায়গায় কি লেখা যায় বলো তো, ডাব্লিউ বাই এম, আর ভিএল তো আগে থেকে ছিল। তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে কি, সূত্রটা দাঁড়ায় হচ্ছে সি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভিএল। ঠিক আছে, যেখানে আমাকে একটু তাড়াতাড়ি বলো এই ডাব্লিউটা কিসের ভর, কি বুঝাচ্ছে? দ্রবের ভর। দ্রবের ভর। এমটা কার, সেটাও দ্রবের, কারণ ডাব্লিউ বাই এমটা আমরা আনছিলাম এন এর বদলে। আর এখানে যে ভিএলটা আছে, ভিএলটা কার, এটা হচ্ছে দ্রবণের আয়তন। এই বস্তুটা যদি একটু মনে রাখা যায় তাহলে অনেক সহজ হইবে, অঙ্ক টঙ্ক সব আমরা এই সূত্র দিয়ে করবো আর কি। এই যে সি ইকুয়াল টু এন বাই ভিএল, সি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভিএল, সহজ জিনিস। এখন আসো বন্ধু অঙ্ক টঙ্ক করা যাক। কি আছে এখানে, 250 মিলিলিটার KMnO4 এর দ্রবণে এত গ্রাম দ্রব দ্রবীভূত আছে, দ্রবণের ঘনমাত্রা কত? সি ইকুয়াল টু কি লিখে দিব, ডাব্লিউ বাই হচ্ছে এম ভিএল। ডাব্লিউ এর মানটা হচ্ছে কত, এত গ্রাম দ্রব আছে 0.395, এম এর মান হচ্ছে কত 158, ইন্টু ভলিউমটা হচ্ছে 250, তাই না? ঠিক আছে না আমার লেখা? এই যে, অথবা তুমি এক কাজ করতে পারো ভাই, এই 1000টা উপরে গুণ করে দিতে পারো, তাই না? ওই যে যেটা তোমরা 9 10-এ শিখছিলে, 1000 এসএমবি নাকি সেমবি টেমবি কি একটা সূত্র শিখছিলে আর কি। হ্যাঁ আমাকে মাফ কর বাবা, শুনলেই রাগ লাগে, সূত্রের মধ্যে একটা 1000। এই ফিজিক্সের কোনো সূত্রের মধ্যে দেখছি যে এখানে একটু 500 আছে, ওখানে একটু 95 আছে, এখানে একটু 57 আছে, এইগুলো কি, কোন শাস্ত্রামি এগুলা? অঙ্ক না পারা লোকের হাতে কেমিস্ট্রি পড়তেছে আর বই লিখছে। আচ্ছা, তো 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 মিলিলিটার দ্রবণে এত গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে।
এক্ষেত্রে দ্রবণটিতে সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত? চলো বাইর করে ফেলি প্রথম অংশটা। তাহলে প্রথম অবস্থায় মোলারিটি হচ্ছে 53 গ্রাম সোডিয়াম কার্বনেট, তাহলে 53 মোলার ভর কত 106 ইন্টু আয়তন হচ্ছে 500 মিলিলিটার, তার মানে 500 ভাগ হচ্ছে 1000। এটা একটু মুখোমুখি হিসাব করো তো কত আসে দেখো তো। এটা দিয়ে এটা কাটলে কত আসবে? নিচে 2 আর এখানে কত থাকে 0.5, 2 আর 0.5 গুণ করলে তো 1, তার মানে মোলারিটি কত হয়ে যায় 1m হয়ে যায় না? বুঝেছো? মানে 1 মোল পার লিটার, এটাকে আমরা লিখবো 1m। এটা একটা আনসার হয়ে গেছে, শেষ। তারপরের অংশে কি বলছে বলেন? মূল দ্রবণ থেকে অর্ধেক দ্রবণ তুলে নিলে অন্য পাত্রে রাখা হলে মাতৃদ্রবণের ঘনমাত্রা পরিবর্তন। মাতৃদ্রবণ মানে কি? মাতৃদ্রবণ মানে প্রথমে তুমি যে দ্রবণটা বানাইছিলা সেই দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হবে কি, এটা জানতে চেয়েছে। বলো তো কত হবে? চেঞ্জ হওয়ার তো কথা না। তুমি প্রথমে একটা দ্রবণ বানাইছিলা, এটার ঘনমাত্রা তুমি পাইছো হচ্ছে কত 1 মোলার। তারপরে করছো কি, এইখান থেকে কিছুটা তুমি তুলে নিয়ে চলে গেছো, গেলাম একটা বাটিতে করে কিছুটা তুলে নিয়ে গেলাম, তাহলে এইটার ঘনমাত্রার পরিবর্তন হবে কত বলেন তো? ঘনমাত্রা তো একই থাকার কথা। ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না, একই ঘনমাত্রাই থাকবে। ইনফ্যাক্ট এই নতুন যে পাত্র এইখানেও ঘনমাত্রা একই থাকবে। ঘনমাত্রা মানে কত ঘন, একই তো। তবে এইখানে যে মোল সংখ্যাটা ছিল সেই মোল সংখ্যা কিন্তু বদলে গেছে, বুঝছ তো না? জি ভাইয়া। ওকে, তারপরে চলেন 500 মিলিলিটার ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকবে? ওই দ্রবণে অ্যাসিড থেকে বিয়োজিত হওয়া H+ আয়নের সংখ্যা কত? খুবই সুন্দর প্রশ্ন। প্রথমে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড, তাহলে সি ইকুয়াল আমরা কি শিখছিলাম? W/mVl। মোলারিটির মানটা বলছে ডেসিমোলার, তার মানে 0.1 ইকুয়াল টু ডাব্লিউ এর মানটা বাইর করবো, এম মানে হচ্ছে 98 আর ভিএলটা কত 500 মিলিলিটার মানে 0.5। দেখো তো তাড়াতাড়ি কত আসে এখানে। ডাব্লিউ ইকুয়াল টু এখানে তো 49 মানে 4.9 গ্রাম নাকি? ঠিক আছে না? আচ্ছা 4.9 গ্রাম, এটা একটা আনসার যে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড ছিল। এই যে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকবে। পরের অংশে কি বলছে? ওই দ্রবণে অ্যাসিড থেকে বিয়োজিত হওয়া H+ আয়নের সংখ্যা কত? বলেন কেমনে করা যায়? সালফিউরিক অ্যাসিডকে ভেঙে ফেলো, 2H+ যোগ হচ্ছে SO4 2-। এখন সালফিউরিক অ্যাসিড যদি তোমার 1 গ্রাম ভাঙতো, 1 গ্রাম না সরি, কত গ্রাম বলা উচিত বলো তো? 98 গ্রাম যদি ভাঙতো, তাহলে এখান থেকে H+ আসতো কতগুলো? দুইটা না? আয়নের সংখ্যা জি ভাইয়া। 2 × NaT গাধা। 98 গ্রাম মানে তো একটা অণু না, তো এটা তো 1 মোল অণু। 1 মোল থেকে আসে কত? 2 মোল প্রোটন না? সো 2 মোল মানে 2 × Na। এই আমি কি বেশি জোরে যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি নাকি আস্তে যাব? বুঝিস নাকি বুঝতেছস? যাদের ঠিক নাই তারা বল, কারোর কি আসিস যে ঠিক নাই, এই গতি বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা এখন ঘটনা হচ্ছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে পাবো 2 × NaT H+, তাহলে অতএব 1 গ্রাম থেকে কত পাবো? আর কত গ্রাম জানি আছে আমার কাছে? 4.9 গ্রাম, তাই না? এই যে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড ছিল না, তাহলে 4.9 গ্রাম থেকে 2 × Na ইন্টু হচ্ছে 4.9 ডিভাইডেড বাই 98। দ্যাট ইজ ইউর আনসার। সবাই বুঝছেন? জি ভাইয়া। ওকে, তারপরে কি বলছে? 36 গ্রাম গ্লুকোজকে এত গ্রাম পানিতে এত সিসি পানিতে দ্রবীভূত করলে দ্রবণের মোলারিটি কত? তোমাদের কি মনে আছে 64 সিসি এটার মানে কত মিলিলিটার? 64 ml। 64 ml, কারণ যত সিসি তত মিলিলিটার। এই অঙ্ক পারা যাবে তো? শুধুমাত্র কি করে নিতে হবে বলেন তো? চিনির গ্লুকোজের কি করে নিতে হবে? আণবিক ভরটা বের করে নিতে হবে। পারবা তোমরা? এত মিলিলিটার এত এম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকবে? বাচ্চা জিনিস, আমার করার কিচ্ছু নাই। পারবি তো? সি ইকুয়াল টু W/mVl। এইসব অঙ্কই কিন্তু আসে এমসিকিউতে। আচ্ছা, তো শতকরা হিসাবে যাওয়ার আগে 3টা ইংরেজি একটু বলে দিয়ে যাই। এই ইংরেজি 3টা জানলে আমাদের খুব কাজে লাগবে। সলিউট মানে কি বলো? দ্রব। সলভেন্ট মানে দ্রাবক। আর সলিউশন হচ্ছে তো সবাই জানো দ্রবণ। এখন দ্রবণ বোঝানোর জন্য আমরা সংক্ষেপে লিখবো হচ্ছে SN, এটা আমার ব্যক্তিগত পদ্ধতি। SN মানে সলিউশন। সলভেন্ট বোঝানোর জন্য সংক্ষেপে আমি লিখি হচ্ছে SV, সলভেন্ট SV।
আর দ্রব্য বোঝানোর জন্য সংক্ষেপে আমি কি লিখি, এসটি। তাহলে বড় বড় জিনিস একটু ছোট হয়ে আসে আর কি। আচ্ছা, এবার শর্টকাট শেখা লাগবে আমাদের। শর্টকাট শেখার আগে একটু বুঝে নেই যে লং প্রসেসে করে কীভাবে। P%W/V দ্রবণের অর্থটা কি, মানে এটা দিয়ে কি বোঝায় সেটা একটু বুঝে নেই আগে আমরা। পি এর জায়গায় কোনো একটা সংখ্যা থাকবে হয়তো বা 5%, 7%, 10%, যা হোক, পি এর মান নেই ওইটা। W/V দ্রবণের অর্থ হচ্ছে, দেখো P% মানে কত, পি ভাগ কত বলেন তো, 100 না? যদি বলতো 5% তাহলে আমরা কি লিখতাম, 5 ভাগ 100। P% বলছে মানে P/100। ডাব্লুটা হচ্ছে উপরে, মানে উপরের রাশিটা মাপা হয়েছে হচ্ছে ভর এককে, বোঝা না? আর নিচেরটাকে মাপা হয়েছে আয়তন এককে। এখন বলো তো আয়তনের একক কোনটা হবে এখানে? এখানে হবে হচ্ছে সিসি বা মিলিলিটার। একটা কথা বলা হয় না, আমি ভুলে গেছিলাম, এখন একটু যে বলে দিয়ে আসি। সেটা হচ্ছে এই যে অনুপাত হিসাবের যত জায়গা আছে সেখানে তোমার যদি আয়তন বসাইতে হয়, সমস্ত আয়তন বসাইতে হবে হচ্ছে কোন এককে জানো, লিটারে। আর এই শতকরার যত জায়গা আছে এইখানে আয়তন হিসাব করতে গেলে সমস্ত আয়তন বসাইতে হবে হচ্ছে সিসি বা মিলিলিটার এককে। আর সিসি আর মিলিলিটার তো একই। তাহলে এখন আমরা যেহেতু শতকরা নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের ওইখানে কি হবে, এই যে আয়তন লাগবে, আয়তনটাকে আমি কোন এককে বসাইছি, সিসিতে। আশা করি বুঝছেন। এখন বলেন উপরেরটা কি, এই পি গ্রাম, এটা কি দ্রব, দ্রাবক, দ্রবণ, কোনটা বোঝাচ্ছে বলো তো? এটা দ্রব বোঝাচ্ছে। কারণটা কি জানো, এটা আসলে একটা ঘনমাত্রা প্রকাশ করতেছে। ঘনমাত্রা মানেই হচ্ছে দ্রব ডিভাইডেড বাই কিসের অনুপাত, দ্রবণের অনুপাত। আপনারা কি বুঝছেন আমার কথা? তার মানে হচ্ছে এটা দিয়ে বুঝাচ্ছে হলো, ওই যে P%W/V দ্রবণ, এটার 100 সিসি দ্রবণ যদি তুমি নাও, 100 সিসি দ্রবণে দ্রব পাবা কতখানি বলো তো, পি গ্রাম। বুঝতে পারছো? চলো পরেরটা দেখে আসি। P%W/W বলার মানে কি? P% বলছে মানে ভাই পি ভাই হচ্ছে 100। এবার বলো উপরেরটা কিসে আছে, ডাব্লিউ মানে গ্রামে, নিচেরটাও কিসে আছে, গ্রামে। এটা ভাই ঘনমাত্রা। ঘনমাত্রা মানে সারা জীবনই কি বলেন তো, দ্রব বাই হচ্ছে দ্রবণ। এবার বলো আমাকে এটার মানে কি? তার মানে এটাকে বাংলায় বললে কি দাঁড়াবে, প্রতি 100 গ্রাম যদি আমি দ্রবণ নেই, দ্রবণে দ্রব আছে কতখানি, পি গ্রাম। তোমরা কি বুঝাচ্ছ আমার কথা বন্ধু? সহজ বাচ্চা জিনিস, প্রতিটাই একই। আচ্ছা একেবারে নিচেরটা নিয়ে আলোচনা করি। বলো এটার মানে কি, P%V/W। প্রথমে কি লিখবো, P ডিভাইডেড বাই 100। তারপরে কি করব, উপরের পিটা কিসে মাপছিল, ভিতে। ভি মানে কিসে হবে, সিসিতে। নিচেরটা কিসে মাপছে, ডাব্লিউ মানে ভরে। তার মানে কি এটা বলো তো, গ্রাম। তাহলে পিসিসি কি ছিল এখানে, দ্রব, আর নিচেরটা কি বলেন তো, দ্রবণ। বাবুরাম তোমরা আমার কথা বুঝতেছো না। ঘনমাত্রা মানে আমি সবসময় বলতেছি, ঘনমাত্রা মানে অলওয়েজ অলওয়েজ অল দ্য ওয়ে দ্রব বাই দ্রবণ। একটা জায়গায় শুধু ব্যতিক্রম মোলালিটি, যে মোলালিটি তোমাদের সিলেবাসে নাই, ওটা নিয়ে টেনশনের কিছু নাই। মোলালিটির ক্ষেত্রে দ্রব বাই দ্রাবক হয় আর কি, ঘনমাত্রা এই দ্রাব্যতার মতো। হ্যাঁ, ওটা নিয়ে চিন্তার কিচ্ছু নাই। শুধু মনে রাখো ঘনমাত্রা মানেই হচ্ছে দ্রব বাই দ্রবণ হবে সবসময়। আচ্ছা তাহলে এবার বলেন এই কথাটার বাংলা মানে কি দাঁড়াবে, এটার মানে তোমরা কি বুঝতেছো? 100 গ্রাম দ্রবণে দ্রব আছে পিসিসি। দ্রবণে দ্রব আছে হচ্ছে পিসিসি, শেষ। আচ্ছা আমাকে একটু বল দেখি এটার মানে কি। 2.5% বলেন, যদি আমি বলি V/W সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, বলো আমাকে বুঝাও এর মানে কি। 100 আমি যে কাজটা করি শোন, আগে আমি ভেঙে ভেঙে লিখি। 2.5 বাই হচ্ছে এটা হবে 100, উপরেরটা হবে কি ভি, তার মানে সিসি, নিচেরটা কি ডাব্লিউ, তার মানে নিচেরটা হচ্ছে গ্রাম, উপরেরটা হচ্ছে কি দ্রব, নিচেরটা হচ্ছে কি বলেন তো, দ্রবণ। তারপরে এবার আমি বাংলা লিখে আসতে ধীরে, সেটা হচ্ছে কি 100 গ্রাম দ্রবণে দ্রব আছে কতদূর, 2.5 সিসি, শেষ। সিসি। বুঝেছো? ভাইয়া ওকে, তাহার পরে বলো ঘনমাত্রা বাইর করার সূত্রের শর্টকাট নির্ণয় করা লাগবে। কেমনে করবো আমরা, দেখো ধরে নিলাম P% একটা দ্রবণ আছে আমার কাছে W/V, তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে,
এর মানে দাঁড়াবে হচ্ছে P/100। আবারও লিখতেছি, উপরেরটা হচ্ছে গ্রামে, নিচেরটা হচ্ছে সিসিতে, উপরেরটা হচ্ছে দ্রব্য, নিচেরটা হচ্ছে দ্রবণ। তার মানে বলতে পারি আমরা 100 সিসি দ্রবণে দ্রব্য আছে কতটুকু? পি গ্রাম। এবার সরাসরি মোলারিটি সূত্রের মধ্যে বসাই দিব। তাহলে সি ইকুয়াল টু কি থাকে? ডাব্লিউ বাই হচ্ছে এম ভিএল। বলো ডাব্লিউ এর মানটা কত? ডাব্লিউ মানে দ্রব্য কতখানি ছিল? পি গ্রাম। এম এর মান তো আমার কাছে বলাই থাকবে ভাই, ওটা P% ডাব্লিউ বাই ভি, কোনো একটা দ্রবণের কথা তো বলবে, তার আণবিক ভরই বসাই দিব এম। ভিএল মানে হচ্ছে দ্রবণটার আয়তন। কত লিখবে বলেন তো এখানে? 100 ভাগ হচ্ছে কত? হ্যাঁ, ভাগ হচ্ছে 1000 করা লাগবে। এটাকে কাটাকাটি ফাটাফাটি করে আলটিমেটলি উপরে গেলে সূত্রটা এরকম আসবে আর কি, সি ইকুয়াল টু 10P বাই হচ্ছে এম। এইটাকে শর্টকাট সূত্র হিসেবে আমরা কাজে লাগাবো, বাট সূত্রের প্রমাণটা দেখে রাখলাম যে কিভাবে আসে। কাজে লাগলে কখনো যেন তুমি নিজে করে নিতে পারো। বুঝেছো? জি ভাইয়া। ধরো তোমাকে কখনো বলেছে এরকম 2.2% সালফিউরিক অ্যাসিড এর বা দ্রবণের ঘনমাত্রা কত? সি ইকুয়াল টু হোয়াট? এখন 2.2%, এটা তো কিছু বলে নাই, ডাব্লিউ বাই ভি না ভি বাই ভি নাকি ভি বাই ডাব্লিউ ভি বাই ওয়াট, কিছু তো বলে নাই। না বললে আমরা সবসময় ধরে নিব হচ্ছে কোনটা বলেন তো? এইটা ডাব্লিউ বাই ভি। এটা একটু জেনে রাখো, যদি কিছু বলা না থাকে বাই ডিফল্ট এটা ধরে নিতে হয়। তাহলে এটার মোলারিটি শর্টকাটে কেমনে আসবে? সি ইকুয়াল টু 10 ইন্টু পার্সেন্টেজ, ওই যে 10 ইন্টু পি। তাহলে পার্সেন্টেজটা ছিল কত এখানে? 2.2। বসায় দাও 2.2, আর এম এর মান হচ্ছে 98। এটাই আনসার। বুঝিয়াছো বন্ধুরা? 10P/m। আচ্ছা, এটা আমি আর দেখাচ্ছি না, এটার সূত্র কি আসবে বলো তো একবারে? সি ইকুয়াল টু 10P/DSN বাই হচ্ছে এম। তার মানে হচ্ছে তোমার বোঝা উচিত, যদি কখনো W/W এর অঙ্ক হয় অবশ্যই এখানে কি দেওয়া থাকবে জানো? দ্রবণের এই ঘনত্ব। এটা হচ্ছে দ্রবণের ঘনত্ব। এসএন মানে বুঝছো তো? দ্রবণ, দ্রবণের ঘনত্ব এটা দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকবে, না দেওয়া থাকলে অঙ্ক করাই যাবে না। দ্রবণের ঘনত্ব, তবে এটা আবার কোন এককে থাকে জানো? গ্রাম পার সিসি বা গ্রাম পার মিলিলিটার যাই বলো, এই এককে বসাইতে হবে আর কি। ওই এককেই দেওয়া থাকে নর্মালি, এগুলো সহজ সহজ জিনিস আর কি। ওকে, সো এই যে শর্টকাট সূত্রগুলো সবই দেওয়া আছে, যদিও নিচের দুইটা লাগে না, তাও আমি লিখে রাখছি। আর এই সূত্রের প্রমাণগুলো খুবই সহজ, তোমরা চেষ্টা করো, না পারলে তারপর আমি আগামী ক্লাসে লাগলে দেখাবো না, বাট লাগে না আর কি। এই যে সবচেয়ে বেশি কাজে লাগবে তোমার 10P/m, তারপরে কাজে লাগবে 10P/DSN/m। এইটার ক্ষেত্রে দ্রবের ইয়াটা লাগে, আর এই ক্ষেত্রে হচ্ছে দ্রব আর দ্রবণ দোনোজনেরটা লাগে, বেশি লাগবে কিন্তু এটা। এইটা হইতেছে ভালোবাসা, এইটা হইতেছে স্টার, ঠিক আছে? এই দুইটা লাগে না, তাও শিখে রাখো আর কি, কাজে লাগতেই পারে। তারপরে এই যে বলে দিয়েছি, পার্সেন্টেজের পরে যদি কিছু তোমাকে বলে না দেয় তাহলে কি ধরতে হবে? বাই ডিফল্ট W/V এর দ্রবণ ধরে নিতে হবে আর কি। কেন W/V ধরে নিতে হয় কারণটা বুঝতেছিস? এই প্রত্যেকটা ক্ষেত্রে দেখতো ভাই কি লাগে আমাদের? ঘনত্ব লাগে না? কিন্তু একমাত্র ওইটার ক্ষেত্রেই কোনো ঘনত্বের মানের প্রয়োজন পড়ে না, যে কারণে তোমার কাছে যদি জাস্ট পার্সেন্টেজ বলা থাকে যে 5% অমুক দ্রবণ তমুক দ্রবণ, ওইটা দিয়ে আমরা দ্রবণের ঘনমাত্রা বের করে ফেলতে পারি। বুঝেছো? জি ভাইয়া। ওকে, তারপরে চলো, এটা কি প্রশ্ন সলভ করতে হবে। ঢাবো 15, দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক কি বলো দেখি? তিনটেই। শতকরা হারও তো দ্রবণের ঘনমাত্রা ppm মোলারিটি তিনটাই, তার মানে ঘ নাম্বার। মব 22, মব 21 কোনটি সেমিমোলার দ্রবণ? হায় রে খোদা, এগুলোও দেখা লাগতেছে। ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? ময়মনসিংহ বোর্ডে যায় সবাই পরীক্ষা দিয়ে আসো, তাহলে এগুলোর উপরেই পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, কুবো 22 মোলার দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা বলেন? মোলার দ্রবণ মানে বুঝো তো 1 মোলার দ্রবণ, তাহলে কি হবে? এটি একটি প্রমাণ দ্রবণ। দ্রবণ। প্রমাণ দ্রবণ কাকে বলে জানো? ইংরেজিতে বলে স্ট্যান্ডার্ড সলিউশন। কাকে বলে? এটা কিন্তু 1 নম্বরের প্রশ্নে আসে যে প্রমাণ দ্রবণ বলতে কি বোঝো, বলো কি বোঝো? প্রমাণ দ্রবণ মানে 1 মোলার। কে বলছে গরু? আরে না পাগল, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে ওইটাই তো। যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে বলে ঠিকভাবে জানা যায়। প্রমাণ দ্রবণ। এখন ঘটনা হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা আছে, আবার এই ফোলাটা বহুত পাগল রে বাবা, এ তো ইমনের সে বড় পাগল।
তোর যদি কোনো একটা দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তার মানেই কি ওর মধ্যে 1 মোল দ্রব ছিল? না, প্রথম উত্তর তোমার ভুল ছিল। এবার শোনো দ্বিতীয় উত্তর। কি জানি বলতেছিলা? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কেন? একটা দ্রবণের ঘনমাত্রা আমার জানা আছে, ওটা তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হইতেই পারে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাদেরকে বলে? যে দ্রবণের ঘনমাত্রা পরিবেশে উন্মুক্ত থাকলেও নষ্ট হয় না, বেশ কিছুদিন রাখা যায়। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? যে দ্রবণটাকে পরিবেশে উন্মুক্ত করে রাখলে কিছুদিনের মধ্যেই বা কিছুক্ষণের মধ্যেই ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে। এখন বলতো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোনো পদার্থ কি প্রমাণ দ্রবণ হইতে পারে না? বলেন। অবশ্যই পারে। কারণ ঘনমাত্রা বের করবেন পরে আবার চেঞ্জ হইতে। হইরি পাগল রে, আমি এই মাত্র বানাইলাম একটা দ্রবণ, বানায় আমি সাথে সাথে ঘনমাত্রা মাপলাম, আমি বলতে পারবো না এটা প্রমাণ দ্রবণ? অবশ্যই বলতে পারবো এটা প্রমাণ দ্রবণ। এখন ধর ওই বস্তুর ঘনমাত্রা যদি চেঞ্জ হইতে দেখা যায় রাফলি 2-3 দিন সময় লাগে, 2-3 দিন আগ পর্যন্ত এটা অবশ্যই প্রমাণ দ্রবণ। বুঝছিস কি আমার কথা? বুঝছি। প্রমাণ দ্রবণ মানে এই না যে প্রাইমারি স্ট্যান্ডার্ড হইতে হবে, নো, দ্যাট ক্যান বি অলসো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। যে কারোরই, তুমি যদি পেপসির বোতল বা কোকা কোলার বোতল বা মোজোর বোতল যা ইচ্ছা হাতে নাও, এটা কি বলো প্রমাণ দ্রবণ নাকি অপ্রমাণ দ্রবণ? বলেন। প্রমাণ। ওইটা তোমার কাছে প্রমাণ না, ওইটা যে বেটা ওর ঘনমাত্রা জানে তার কাছে প্রমাণ, ওই দ্রবণ তোমার কাছে প্রমাণ না। আমার কথা কি বুঝেছ? তুমি 1 কাপ চা খাচ্ছ, আবির 1 কাপ চা খাচ্ছে, আবিরে বললা তোর দ্রবণের ঘনমাত্রা কত, আবির তোমারে বললো না, তাহলে ওইটা তোমার কাছে প্রমাণ না। আবির খাইতেছে আর জানে ওইটার ঘনমাত্রা কত, তাহলে ওইটা ওর কাছে প্রমাণ। প্রমাণ দ্রবণ যে যারটা জানে সে তার কাছে ওটা প্রমাণ আর কি। ওকে, সো প্রমাণ দ্রবণের মানে কাকে বলে? যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে বলে আর কি। আমি আর লিখতেছি না। তাহলে বলেন মোলার দ্রবণ কি একটা প্রমাণ দ্রবণ হবে নাকি হবে না? হবে। হবে তো। মোলার দ্রবণ মানে কি? ওর মধ্যে আমি প্রতি লিটারে 1 মোল করে দ্রব্য পাবো। আচ্ছা, তাহলে দ্রবণের ঘনমাত্রা 1m, এটাও সত্য কথা, এটাও সত্য কথা। তারপরে 1 লিটার দ্রবণে 0.1 মোল পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে, এটা কি সঠিক? তো মিথ্যা কথা। 0.1 থাকবে না, কত থাকবে? 1 মোল থাকবে। তাহলে কারেক্ট আনসার হচ্ছে আমার 1 আর 2, 1 আর 2 মানে এই যে ক নাম্বার। আচ্ছা, তারপরে কি বলেছে? কুয়েটে আসা প্রশ্ন দেখো তো, ভার্সিটিতে কেমন কেমন প্রশ্ন আসে ইঞ্জিনিয়ারিংয়ে, কঠিন কিনা বলেন। 100 মিলিলিটার দ্রবণে ইউরিয়া অণু আছে এতটি, তাহলে দ্রবণটিতে ইউরিয়ার ঘনমাত্রা কত? কি লাগবে? ইউরিয়ার আণবিক ভর বের করা লাগবে এখন নাকি? ইউরিয়ার সংকেতটা মনে করে ওপর দরকার নাই তো, ইউরিয়ার সংকেত দরকারই নাই। ভাইবা দেখো, খুব সহজ অঙ্ক, কে পারবা? কয়টা তো বলা আছে। খেয়াল করে দেখো, মোলারিটি বের করার সূত্র আমরা কি শিখছিলাম? মোল সংখ্যা বাই আয়তন। এখন এইখানে কতগুলো অণু আছে? 6.023 10⁻20t। তার মানে আমি এই মোল সংখ্যার জায়গায় এখন সূত্রটা কি লিখতে পারবো জানো? মডিফাই করে n ডিভাইডেড বাই na ইন্টু হচ্ছে ভিএল, শেষ। এইটাই হচ্ছে মোলারিটি। তাহলে এখন মোল মানে নাম্বার অফ পিসেস কত লিখবো? 6.023 ইন্টু 10⁻20, সরি 20, আর নিচে কত যাবে? 6.02 10⁻23 গেল, ইন্টু ওই ভলিউমটা কত? 100 মিলিলিটার মানে কত? 0.1 লিটার না? এই বাচ্চা জিনিস, কি ভাইয়া? পারা যাবে তো? হ্যাঁ। আচ্ছা, কুবো 23, 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত মোলার? বলেন কেমনে করব? 5 ইন্টু 5 ইন্টু কত? মানে 10 ইন্টু 5 বোঝা না, কি ভাইয়া? বাই কত? 106। তাহলে 50 ভাগ 106 করলে যা আসে 0.5 এর একটু নিচে আসার কথা, এই যে 0.47, শিওর এটাই হবে আনসার। আমি কেমনে বুঝছি বুঝছস তো? 50 ভাগ হচ্ছে সবগুলো উপরে। মানে সবগুলোই তো 0.5 এর উপরে। তারপরে 12% W/V সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত? আমি আর করতেছি না, শুধু জাস্ট দেখাইলাম যে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কিছু বলে নাই, আর এই অঙ্কটার ক্ষেত্রে কিছু বলছে। বলুক আর না বলুক, তোমার তো বুঝে নেওয়ার কথা যে W/V ধরতে হয় না বলা থাকলে আর কি। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, একই বছর রাজশাহী বোর্ডে আসা প্রশ্ন। 20% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মোলারিটিতে কত? কি করবেন বলেন? 10 ইন্টু কত? 20/40, বুঝেছ? 200 ভাগ 40 করলে কত হয়? কয়বার যাবে? 5 মোলার। 2022 সালে তো লাকি
রাবো 21, বলো নিজেরা করো। 10% মিথানলের ঘনমাত্রা মোলারিটি এককে কত? এখন কান্নাকাটি করবা কি, সারাটা জীবন তো ইথানল খেয়ে পার করলাম, মিথানলের তো সংকেত পারি না, আণবিক ভর তো জানি না। এই মিথানলের সংকেত কি বল? হ্যাঁ ওইচ। আণবিক ভর কত হিসাব কর। এইসব একটু আনকমন জিনিস দিলেই তোমরা কান্নাকাটি করো। 16 আর 16 কত? 32, বরাবর 32। আচ্ছা, সো পারবেন আপনারা নিশ্চয়ই। সকল বোর্ড 18, বলো কি হবে এটা? 5 গ্রাম সোডিয়াম কার্বনেট 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হলো, দ্রবণের ঘনমাত্রা কিভাবে প্রকাশ করা যায়? খুবই সুন্দর প্রশ্ন, এটা একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন। খেয়াল করো এখানে তোমার জানাটা আছে কি, 5 গ্রাম সোডিয়াম কার্বনেট মানে তুমি কি জানো, এটা কি বলো তো? দ্রবের ভর জানো, তাই না? 100 গ্রাম দ্রাবক, এইখানে হচ্ছে আমাদের দ্রাবকের কি জানা আছে? ভর। সো দুই বলদেরই জানা আছে ভর, তার মানে আমার এখন ঘনমাত্রা মানে কি? ঘনমাত্রা মানে হইতেছে রে বাবু কি জানো, কি বাই কি বলছিলাম? দ্রব বাই, বলেন দ্রব বাই দ্রবণ। সো আমার উপরেরটারও ভর জানা আছে, নিচেরটারও তো আমি ভরই বাইর করতে পারবো, আয়তন তো বাইর করতে পারবো না, তাহলে ডেফিনেটলি এখানে হচ্ছে ডাব্লিউ বাই ডাব্লিউ। এবং তোমরা এখন যদিও জানতে চায় নাই, তোমরা এখন আমাকে বলো ডাব্লিউ বাই ডাব্লিউ এককে এই দ্রবণটার ঘনমাত্রা কত হবে বলেন, কি লিখবো আমি? 5/105। সাবাস, দ্রবের পরিমাণটা হচ্ছে 5, আর নিচে যে দ্রবণের ভর লাগবে এটা কিন্তু 100 না, ওটা তো দ্রাবক, বুঝছস তো? 100 প্লাস হচ্ছে 5, তাহলে এইটা যেটা আসবে করে দেখতো কত আসে। আচ্ছা আমি বলে নেই, এতরে আবার কত দিয়ে গুণ করা লাগবে বলো তো? 100 দিয়ে গুণ করা লাগবে, কিন্তু বুঝা না, করার পরে বলা লাগবে এত পার্সেন্ট কি দ্রবণ বলেন তো? ডাব্লিউ বাই ডাব্লিউ, 76% ডাব্লিউ বাই ডাব্লিউ দ্রবণ। বাবা তোরা কি বুঝছিস কেমনে করে? এই অঙ্ক আসে নাই, বাট আমি বলে দিলাম আর কি, যে করতে হলে এইভাবে করতে হবে, বুঝছেন? ওকে, তারপরে কি বলেছে দেখো দেখি। এত পার্সেন্ট সোডিয়াম কার্বনেটে 300 মিলিলিটার দ্রবণে কত মোল দ্রব আছে? সুন্দর প্রশ্ন, কিভাবে করা লাগবে বলেন তো? মোল নাম্বার বের করার একটা সূত্র আমরা শিখছিলাম, সি ইন্টু হচ্ছে ভিএল। এখন সি এর মানটা কিভাবে বের করবে এখান থেকে, বুঝেছো? 10 ইন্টু 10/106, আর আয়তন কত বসাবো? 0.3। বুঝতে পারছো সবাই? মজার অঙ্ক। তারপরে প্রদত্ত দ্রবণের মোলার ঘনমাত্রা এবং শতকরা পরিমাণ বের করো। সিজংশিং, পাত্র একে দিলেই সিজংশিং হয়ে যায়। পারবা তোমরা এটা? দেখো তো গিভেন ডেটা থেকে তাকায় দেখো পারবা কিনা। শতকরা পরিমাণ বের করতে বলছে, তার মানে কি? কোনটা, ডাব্লিউ বাই ভি নাকি ডাব্লিউ বাই ডাব্লিউ, কোনটা বের করবেন? ডাব্লিউ বাই ভি, কারণ ডাব্লিউ বাই ডাব্লিউ তুমি চাইলেও বের করতে পারবা না এই জায়গায়, ডাব্লিউ বাই ডাব্লিউ চাইলেও বের করতে পারবা না, কারণ এই ঘনত্ব টনত্ব দেওয়া নাই আর কি। ওকে, কইরো তোমরা, এটা বাড়ির কাজ দিলাম, আমি আর করতেছি না, কিন্তু এত অঙ্ক করে পারা যায়? এইবার আসো নর্মালিটি টপিকে যাই। সো নর্মালিটিকে আমরা বড় হাতের এন দিয়ে প্রকাশ করি, এবং নতুন টপিক শুরু করার আগে 5টা মিনিট ব্রেক দিলে ভালো হতো। 5টা মিনিট ব্রেক, ঠিক আছে। আমি হোস্টেলে থাকি তো, ক্যান্টিনের আবার খাবার দিবে না, লেট হবে। ওকে ওকে ওকে, নো প্রবলেম বাবা, ঠিক আছে। আমরা তাহলে 5 মিনিট না, আমরা একটা 10 মিনিটের ব্রেকই নেই, হ্যাঁ? সো যেটা বলতেছিলাম, যে নর্মালিটিকে আমরা বড় হাতের এন দিয়ে লিখি, এবং ওটা বের করার সূত্র হচ্ছে এটা। আর এটা সংজ্ঞাতে যাচ্ছি না, কারণ যেহেতু নর্মালিটি সিলেবাসে নাই, সো নর্মালিটি রিলেটেড কোনো কোশ্চেন আসার সম্ভাবনা অলমোস্ট 0। তারপরে একটু দেখে রাখা আর কি, কাজে লাগবে অ্যাডমিশনের সময়, এই কারণে আর কি। সো এটা বাইর করতে গেলে কি করা লাগে, ওই দ্রবণের মোলারিটির সাথে ওই যে দ্রবটা ছিল সেই দ্রবের তুল্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এই ইটা হচ্ছে তুল্য সংখ্যা, ইটা হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। এখন তাহলে তুল্য সংখ্যা কেমনে বাইর করে বা জিনিসটা কি, এটা নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। এটা তোমরা হয়তো বা আগে অলরেডি শিখছো কোনো কোনো জায়গায়, কিন্তু জিনিসটাকে আর একটু ভালো করে শিখতে হবে আর কি। কারণ তুল্য সংখ্যার ব্যবহার কিন্তু শুধুমাত্র এই চ্যাপ্টারে না, এটা আমরা তড়িৎ রসায়নে যেও পাবো বা আরও অন্যান্য জায়গায় আছে। সো তুল্য সংখ্যা বাইর করার জন্য দুনিয়ায় যত রাসায়নিক পদার্থ আছে এদেরকে আমরা 5 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে অ্যাসিড, ক্ষার, জারক, বিজারক, আর একটা কি বলেন 5 নাম্বারটা কি, কি হইতে পারে?
লবণ, গুড। লবণ। আর কেউ? আচ্ছা, এই যে লবণটা বলছো এটা আমরা বলবো না, এটা সবাই বলে, এটা আমরা বলবো না। আমাদের সিস্টেমে যেটা হবে সেটা হচ্ছে মৌল, মৌলের তুল্য সংখ্যা। ঠিক আছে, লবণের তুল্য সংখ্যা বলে কিছু নাই, কারণ হচ্ছে দুনিয়ায় যত লবণ আছে এদেরকে হয় অ্যাসিড, নাইলে ক্ষার, নাইলে জারক, নাইলে বিজারক, যে কোনো একটা ক্যাটাগরিতে ফেলে দেওয়া যায়। যদি না ফেলতে পারো তোমার রাসায়নিক দুর্বলতা, রাসায়নিক জ্ঞানের দুর্বলতা, বাট আসলে ফেলা যায়। ধরো সোডিয়াম কার্বনেট, এদিকে একটা লবণ না? কার্বনিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার লবণ হচ্ছে সোডিয়াম কার্বনেট, সেটাও তো একটা লবণ, বাট ওইটাকে আমরা ক্ষারের মধ্যে ফেলবো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাও কিন্তু একটা লবণ। পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে পারম্যাঙ্গানিক অ্যাসিডের লবণ হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওইটাকে আমরা জারক লিস্টের মধ্যে ফেলবো। ফেরাস সালফেট একটা লবণ, ওইটাকে আমরা বিজারক লিস্টের মধ্যে ফেলবো। সো এরকম আর কি, যত লবণ আছে এদেরকে এই চারটার মধ্যে ভেঙে মানে ঢুকায় দেওয়া যাবে, কিন্তু মৌলকে আলাদাভাবে রাখতে হবে আর কি, অর্থাৎ মৌলিক পদার্থ যারা। ওকে, সো অম্লের তুল্য সংখ্যা বের করে কিভাবে? যতগুলো প্রোটন প্রোটন দান করে, দান করে। যতগুলো প্রোটন ছেড়ে দিবে সে জলীয় দ্রবণে, ওইটাকে বলে তার তুল্য সংখ্যা। সহজ। তাহলে বলো আমাকে একটু এবার, HCl এর তুল্য সংখ্যা কত হবে? 1 হয়ে যাবে। সালফিউরিক অ্যাসিডের হবে হচ্ছে কত? 2। সালফিউরাস অ্যাসিডের কত হবে? 2। নাইট্রিক অ্যাসিডের কত হবে? HNO3 1। নাইট্রাস অ্যাসিড HNO2 1। তারপরে যদি হাইপোনাইট্রাস অ্যাসিড বলি, সেটা সংকেতটা হচ্ছে H2N2O2, এটা তুল্য সংখ্যা হবে 2, কারণ হাইড্রোজেন এখানে দুইটা প্রোটন ছাড়ে। আচ্ছা, তারপরে আমার আর জায়গা নাই, পরের স্লাইডে যাই। ও, অম্লের তুল্য সংখ্যার জন্য তো আলাদা করেই জায়গা দিছিল, তাহলে আর আমি এত গাদাগাদি করতেছি কেন? এটাকে নিয়ে যাই এখানে, এইখানেই বসাই দিই, Ctrl+V। ওকে, সো এরকম আরও কি কি সচরাচর অ্যাসিড আমাদের কাজে লাগে ভাবো তো? HClO4 HClO4 তোমার কাজে লাগে? আচ্ছা দাঁড়াও, কাজে লাগাচ্ছি। HClO4 তোমার কি কাজে লাগে? আচ্ছা, HClO4 এর নাম কি জানো? পারক্লোরিক অ্যাসিড। এর চেয়ে অক্সিজেন এটা কমাই দিলে হবে ক্লোরিক অ্যাসিড, আরও একটা অক্সিজেন কমাই দিলে হবে ক্লোরাস অ্যাসিড, আরও একটা অক্সিজেন কমাই দিলে হয়ে যাবে হাইপোক্লোরাস অ্যাসিড। যারা নাম জানো না অবশ্যই জেনে নিবে, প্রত্যেকটা তুল্য সংখ্যা 1, কারণ একটা করেই হাইড্রোজেন আছে, এই একটা করেই ছাড়ে, আর কি করবে তারা। আচ্ছা, তারপরে আসো এবার H3PO4, নাম কি জানো? ফসফরিক অ্যাসিড। আরও একটা অক্সিজেন কমাই দিলে হয়ে যাবে ফসফরাস অ্যাসিড, আরও একটা অক্সিজেন কমাই দিলে কি হয়ে যাবে বলেন তো? হাইপোফসফরাস অ্যাসিড। তো এদের তুল্য সংখ্যাগুলো কত? 3 3 3, তাই না? না, এইটার হচ্ছে 2, এটার হচ্ছে 1। খেয়াল করে দেখো, সবগুলো অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন যতগুলো দেখতেছি আমরা ধুমাধুম বসাই দিলেই হয়ে যাচ্ছে, একমাত্র ফসফরাসের যে অ্যাসিড 3টা আছে তাদের ক্ষেত্রে একটা সিকোয়েন্স ফলো করবে, যেটা আমাদের সবচেয়ে পরিচিত অ্যাসিড, তার ক্ষেত্রে তুল্য সংখ্যা যা হওয়ার কথা, হাইড্রোজেন যে কয়টা ছিল ওইটাই তার তুল্য সংখ্যা, পরে অক্সিজেন একটা করে কমে আসবে আর তুল্য সংখ্যা 1 করে কমে যাবে আর কি। এটা কেন হয়? এটা গাঠনিক সংকেত থেকে দেখা যায়। তোমাদেরকে যে আমি পাওয়ার বুকটা দিছি, হ্যাঁ হ্যাঁ, OH আকারে থাকলে ওইটা হচ্ছে তুল্য সংখ্যা হিসাবে কনসিডার্ড হয়, মানে ওই হাইড্রোজেনটা হচ্ছে প্রোটন আকারে বের হইতে পারে। তোমাদেরকে যে পাওয়ার বুকটা দিছি না, দিব আর কি, পরিমাণগত রসায়নেরটা এখনও লাস্ট মোমেন্টে কাজ চলতেছে, সেটা আজকে দিছে, আজকে রাতেই মনে হয় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো তারপরে দিব আরও কিছু অ্যাসিডের আমরা একটু দেখে রাখি। আমাকে একটু বলো, ইথানোইক অ্যাসিডের কত হবে? CH3COOH কত হবে? 1, কারণ এই হাইড্রোজেনটা হচ্ছে মূলত প্রোটনিক হাইড্রোজেন, এইগুলো হচ্ছে নন প্রোটনিক হাইড্রোজেন। যে হাইড্রোজেন প্রোটন আকারে বের হয় না তাদেরকে বলে নন প্রোটনিক হাইড্রোজেন। মিথানোইক অ্যাসিডের কত হবে? HCOOH এর এটারও হবে হচ্ছে 1, কারণ এই হাইড্রোজেনটা বের হয় মূলত। আচ্ছা, অক্সালিক অ্যাসিডের সংকেত কি? HOOC বন্ড হচ্ছে COOH, এটা তুল্য সংখ্যা হয়ে যাবে হচ্ছে 2, কারণ দুইটা হাইড্রোজেনই বের হয়। তারপরে আর কি কি অ্যাসিড লাগতে পারে? এই তো মোটামুটি এইগুলোই আর কি। ওকে, ক্ষারের তুল্য সংখ্যা বের করব। বলো, ক্ষারের তুল্য সংখ্যা বের করার পদ্ধতি তাহলে কি হওয়া উচিত? অ্যাসিডের ক্ষেত্রে যদি হয়ে থাকে আমাদের যতগুলো হাইড্রোজেন আয়ন দান করে, তাহলে এদের ক্ষেত্রে কি হওয়া উচিত? যতগুলো হাইড্রোক্সিল আয়ন দান করে। বা এটার আরও ভালো একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটা সবসময় কাজ করে না, সেই পদ্ধতিটা হচ্ছে ধনাত্মক
ধনাত্মক কেমনে জানি লেখে, এই যে ধনাত্মক মূলকের মোট চার্জ যত তুল্য সংখ্যা তত, মনে রাখবা তুল্য সংখ্যা তত ধনাত্মক মূলক। তাহলে কীভাবে করবো আমরা? তোমাদের সবচেয়ে পরিচিত ক্ষারের নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তুল্য সংখ্যা হবে 1, কারণ এখান থেকে হাইড্রোক্সিল একটাই বের হয়। আর আমার নিয়মে করতে গেলে, আমার বলতে মনির ভাইয়ের কাছ থেকে শেখা নিয়ম, সোডিয়ামের চার্জ কত? +1, তাই না? জি ভাইয়া। 1+ আর কি, তাহলে তুল্য সংখ্যা 1। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত হবে? হাইড্রোক্সিল 2টা আছে তাহলে 2, আবার ক্যালসিয়ামের চার্জ 2+ তাহলে 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হবে হচ্ছে কত? 3, কারণ হাইড্রোক্সিল 3টা আছে, আবার অ্যালুমিনিয়াম 3টা চার্জ বিশিষ্ট। ক্যালসিয়াম অক্সাইড যদি বলি তাহলে তুল্য সংখ্যা কত হবে? এবার তো হাইড্রোক্সিল নাই, এখন আমার নিয়মে যাওয়াই লাগবে, 2 আসবে। ক্যালসিয়াম কার্বনেট যদি বলি তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত হবে বলেন? সোডিয়াম কার্বনেট 2 হবে, কারণ দেখো সোডিয়াম একটা আছে, কিন্তু সোডিয়াম তো একটার চার্জ 1+, বাট এখানে আছে কিন্তু 2টা, তাহলে তুল্য সংখ্যা হয়ে যাবে হচ্ছে 2। সো এইভাবে আর কি ক্ষারেরগুলো বাইর করা যাবে। ক্ষার তো আরও বেশি সহজ, আর বলতেছি না এটা নিয়ে। এইবার আসো, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের নর্মালিটি কত? 10% কি করা যায়? নর্মালিটি বাইর করতে গেলে আমরা কি শিখছিলাম? সি ইন্টু হচ্ছে ই, তাহলে সিটা কত হবে? 10 × 10 বাই হচ্ছে 106 ইন্টু সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত জানি ছিল আমাদের? 2। সো এখানে 2 বসাই দিলে যা আসে তাই। একক মানে এটা কাটাকাটি করে দেখতে কত আসে? 0.4 আসার কথা মনে হয় নাকি? না, 10 10 কে 100, 100/106 তো 1 পয়েন্ট সামথিং আসবে। 1 পয়েন্ট কত দেখতো? 0.1 মনে হয়। কেউ বলেন? 0.9 ওহ, 100/106। 0.9 হ্যাঁ, আচ্ছা 0.9433 ইন্টু আবার হচ্ছে 2, তার মানে 1.8 সামথিং আসবে আর কি, হইল? আমাকে একটু বলো তাহলে এইটার একক কি আসবে জানো? নর্মাল, মানে আমরা এটাকে পড়বো 1.8 নর্মাল দ্রবণ, বুঝেছো? নর্মালিটির একক হচ্ছে নর্মাল। ওকে, সো এবার নর্মালিটি তুল্য সংখ্যার ব্যবহার দেখবো আর কি, যে কী কাজে লাগে আমাদের এটা। 1 নাম্বার ব্যবহার তো বলার কিছু নাই নর্মালিটি নির্ণয়ে, কারণ আমরা সূত্রটা কি শিখছিলাম? n = c × e। সো আমরা তুল্য সংখ্যার একটা ব্যবহার দেখে ফেলছি, হয়ে গেছে। আর তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু আজকে কার তুল্য সংখ্যা দেখলাম? অ্যাসিড আর ক্ষারেরটা বাইর করা দেখছি, জারক আর বিজারকেরটা দেখবো আগামী ক্লাসের হয়তোবা লাস্টে অথবা পরের ক্লাসের শুরুতে। আর মৌলের তুল্য সংখ্যা মনে আজকে দেখে ফেলবো, দাঁড়াও দেখতেছি। পরের কাহিনী কি? তুল্য সংখ্যার আরেকটা ব্যবহার হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থের তুল্য ভর বা গ্রাম তুল্য ভর বের করাতে। আণবিক ভর আর গ্রাম আণবিক ভর বলে যেমন দুইটা রাশি আছে, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলেই তাকে বলে গ্রাম আণবিক ভর। তো একইভাবেও তুল্য ভরকে গ্রামে যখন আমরা প্রকাশ করি এটাকে আমরা বলি গ্রাম তুল্য ভর। তুল্য ভর আর গ্রাম তুল্য ভর একই কথা, জাস্ট পিছনে একটা গ্রাম লাগাই দিতে হবে। তো এখন কথা হচ্ছে তুল্য ভর জিনিসটা কি জানেন না আপনারা? বলেন তো তুল্য ভর জিনিসটা কি, কিভাবে বের করে? এটাকে আমি হ্যাঁ এটাকে লিখবো হচ্ছে MEQ দিয়ে। হ্যাঁ, M মানে আণবিক ভর আর MEQ মানে তুল্য ভর। তাহলে MEQ মানে কত? উপরে থাকবে হচ্ছে আণবিক ভর আর নিচে থাকবে হচ্ছে কি জানো? তুল্য সংখ্যা। তার মানে আমরা বলতে পারি MEQ এটার মানে হচ্ছে বড় হাতের M/E, ঠিক আছে? আচ্ছা, আর এবার আর একটা ব্যাপার হচ্ছে, তাহলে আমাকে যদি কেউ বলে যে তুমি তো এটা বাইর করলে বাবা, তাহলে আমাকে বলো এইখানে আমাদের গ্রাম তুল্য ভর কি হবে? এখানে আমরা লাগাই দিলাম গ্রাম, বলেন গ্রাম তুল্য ভরটা তাহলে কি হবে? ওইখানে চেঞ্জটা আসবে হচ্ছে আণবিক ভরের জায়গায় শুধুমাত্র এখানে লিখতে হবে গ্রাম আণবিক ভর, আর কিছু না। জাস্ট এই জিনিসটার পিছনে একটা গ্রাম লাগাইলে আমাদের জন্য বোঝাটা সহজ হয়, দ্যাটস ইট, আর কোনো ডিফারেন্স নাই। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত ভাই? 98। সালফিউরিক অ্যাসিডের গ্রাম আণবিক ভর কত? 98 গ্রাম, তাই না? তো ব্যাপারটা ঠিক এরকম আর কি। সো এটা বের করার পরে এখন তাহলে চলো আমরা কিছু জিনিস একটু বাইর করে আসি। দাঁড়াও, এখানে দেয় না স্লাইডে জায়গা। সেটা হচ্ছে, ধরো তোমাকে যদি আমি বলি যে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত, তার মানে MEQ অফ সালফিউরিক অ্যাসিড কত হবে এটা বলেন তো? 98 ভাগ হচ্ছে 2, তার মানে কত? 49 গ্রাম। MEQ যদি বাইর করি আমরা নাইট্রিক অ্যাসিডের কত আসবে? এটা 63 ভাগ হচ্ছে কত? 1, মানে হচ্ছে 63 গ্রাম।
MEq যদি বাইর করি আমরা HCl এর, তাহলে এটা আসবে হচ্ছে কত 36.5 বাই হচ্ছে 1 মানে 36.5 গ্রাম। এখন আমরা যদি কয়েকটা ক্ষারেরও তুল্য সংখ্যা একটু বের করা দেখি ভালো লাগবে। MEq অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বলো তো কত আসবে? 40 বাই হচ্ছে 1 মানে হচ্ছে 40 গ্রাম। MEq যদি বাইর করি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের, তাহলে কত আসবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত দেখতো? এটা হচ্ছে 17, 17 দুগুণে 34, 34 74, তার মানে এটা হচ্ছে 74 ভাগ হচ্ছে 2, 74 ভাগ 2 মানে কত? 37, 37 গ্রাম। এখন একটা কথা একটু জেনে রাখো, দুনিয়ায় সব অ্যাসিডের 1 গ্রাম তুল্য ভর পরস্পর সমতুল। বোঝো নাই কিছু? আবার বলেন, বুঝি নাই। আচ্ছা আমাকে একটু বল, সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য ভর কত? 49 গ্রাম। তো আমি যদি বলি সালফিউরিক অ্যাসিডের 1 গ্রাম তুল্য ভর কত? 49 গ্রাম, মানে 1 গ্রাম তুল্য ভর। গ্রাম তুল্য ভর পুরোটা একটা টার্ম, 1 গ্রাম ভাবা যাবে না। আমার কথা কি বুঝছিস তো? বুঝছি। তাহলে যে কথাটা বললাম, দুনিয়ার সমস্ত অ্যাসিডের 1 গ্রাম তুল্য ভর পরস্পর সমতুল, কথাটার মানে হচ্ছে 49 গ্রাম হচ্ছে সালফিউরিক অ্যাসিডের 1 গ্রাম তুল্য ভর, 63 গ্রামটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের 1 গ্রাম তুল্য ভর, 36.5 গ্রামটা হচ্ছে HCl এর গ্রাম তুল্য ভর। সো তার মানে হচ্ছে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দিয়ে যে কাণ্ড ঘটানো যায়, যে বিক্রিয়া ঘটানো যায়, ওই একই বিক্রিয়া যদি নাইট্রিক অ্যাসিড দিয়ে ঘটাইতে চাইতাম তাহলে আমার কত গ্রাম দেওয়া লাগতো? কত? 63 গ্রাম দেওয়া লাগতো। 63 গ্রাম। যদি আমি এটা HCl দিয়ে করতে চাই তাহলে আবার 36.5 গ্রাম দেওয়া লাগবে। এটাকে বলে সমতুল, যে একই কাজ করব, ওইটা না দিয়ে আমি এটা দিব। ঠিক আছে, ব্যাপারটা এরকম। কেন এরকম হয় এর ব্যাখ্যাটাও খুবই সহজ। এটা কি তোমরা ফিল করতে পারতেছো? একটু তাকায় দেখো, 36.5 গ্রাম HCl থেকে, মানে এরা বিক্রিয়া করেটা কিভাবে? প্রোটন ছেড়েই তো বিক্রিয়া করে। এত গ্রাম HCl থেকে আমাকে একটু বলতো H+ আসে কতগুলা? 1 মোল আসে না? ঠিক না? 36.5 গ্রাম HCl মানে তো HCl এর 1 মোল। ওইটা থেকে প্রোটন বিয়োজিত করলে তো আমি 1 মোলই পাবো। বুঝতে পারছিস তো? এবার বলেন তো আমাকে, 98 গ্রাম যদি আমি সালফিউরিক অ্যাসিড নেই, এইখান থেকে H+ আসে কতগুলা? 2 মোল না? তাহলে অতএব 49 গ্রাম যদি আমি সালফিউরিক অ্যাসিড নিতাম, এইখান থেকে প্রোটন আসতো কতগুলা? তাকায় দেখেন তো, 1 মোল আসতো। এটারও অর্ধেক বানাইছো, তাহলে ওইখানে অর্ধেক হয়ে যাবে। 98 জায়গায় 49 নিছো, তাহলে 2 মোলের জায়গায় 1 মোল হয়ে যাবে। এই যে দেখেন, আপনি 36.5 গ্রাম HCl দিয়ে যে কাজ করতেছিলেন, 1 মোল প্রোটন প্রডিউস করতেছিলেন, ওই 1 মোলই প্রোটন প্রডিউস হবে যদি সালফিউরিক অ্যাসিডের 49 গ্রাম নেওয়া হয়। তুমি যদি একইভাবে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড নাও, ওই এক মোলই তৈরি হবে। এই জন্যই বলছি যে এরা পরস্পরের সমতুল। বুঝিস নাই বাবা? আচ্ছা এইবার এদিকে তাকায় দেখেন ঘটনাটা কি। আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা 40 গ্রাম দিয়ে করতে পারো, ওই একই কাজ যদি তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করতে যাও, ওর নেওয়া লাগবে কত গ্রাম? কত? 37 গ্রাম। এইটার জন্য বলা যায় দুনিয়ার যত ক্ষার আছে এদের সবার 1 গ্রাম তুল্য ভর পরস্পর সমতুল। এটা আমার কি আবার বুঝাই দিতে হবে? না। তাকায় দেখবি একই জিনিসই হয়। আচ্ছা গেল। তারপরে এবার আসো তো, তুল্য সংখ্যা 3 নাম্বার ব্যবহারটা হচ্ছে কি? বিক্রিয়ার সমতাকরণে। কিভাবে করতে হয়? ধরো কোনো একটা অ্যাসিড আছে, যোগ একটা বেইজের বিক্রিয়া। এই বিক্রিয়া তো লবণ আর পানি হবে, হইলো আর কি, লবণ যোগ হচ্ছে পানি। তো এই বিক্রিয়া যখন সমতা করব আমরা কি করি জানো? সমতায় এইটা যেটা লিখি ছোট হাতের A, মানে অ্যাসিডের সামনে যে সংখ্যাটা দেয়া লাগে ওটাকে বলো ছোট হাতের A, আর বেইজের সামনে যে সংখ্যাটা দেই আমরা সেটাকে বলি ছোট হাতের B। এই ছোট হাতের এটা আসলে কিছুই না। ছোট হাতের এটা কি জানো? এটা হচ্ছে এই বেইজের তুল্য সংখ্যা। আর এটা কি জানো? এটা হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা। এই সহজ জিনিস, অর্থাৎ অ্যাসিডের তুল্য সংখ্যা ক্ষারের সামনে দিবা, ক্ষারের তুল্য সংখ্যা অ্যাসিডের সামনে দিবা, দুনিয়ার যে কোনো অ্যাসিড ক্ষার বিক্রিয়া সমতা হয়ে যাবে। বাচ্চা জিনিস। আচ্ছা এবার আসো, এই একইভাবে তুমি আর একটা কাহিনী ঘটাইতে পারো। সেটা হচ্ছে এই অধ্যায়ে যেহেতু আছে বলে দেয় একবারে, জারকের ইংরেজি কি? অক্সিডাইজার না? মানে অক্সিডাইজিং এজেন্ট। একবারে বলতেছে অক্সিডাইজার যোগ রিডিউসারের রিয়াকশন যখন দেখবা, মানে বিজারকের, অক্সিডাইজার যোগ রিডিউসার বিক্রিয়া করে কোনো একটা প্রোডাক্ট বানাইছে, হইছে আর কি। এদের যে সমতা, সেই সমতার সময় আমরা কি বলি?
এইটার সামনে যে নাম্বারটা থাকবে অক্সিডাইজারের সামনে তাকে আমরা বলি ছোট হাতের এক্স, আর বিজারকের সামনে যে নাম্বারটা থাকে ওটাকে বলি ছোট হাতের ওয়াই। এই ছোট হাতের এক্সটা আসলে কি জানো, এটা হচ্ছে ওইটার তুল্য সংখ্যা, মানে ই অফ কি বলেন তো, রিডিউসার। আর এইটা যেটা থাকে এটা হচ্ছে তুল্য সংখ্যা অফ অক্সিডাইজার। তোরা মনে হয় বুঝিস না আমি কি বলছি। বুঝছি। এটা সবসময় ঘটবে। সো তুল্য সংখ্যার মানে তুল্য সংখ্যাকে হালকা করে নেওয়ার কিছু নাই। ধুমধারাক্কা বিক্রিয়া পারতে গেলে সমতা পারতে গেলে এইগুলো শেখা লাগবে। ওকে, তুল্য সংখ্যার ব্যবহার সাইড আল্লাহ, তুল্য সংখ্যার কত ব্যবহার পৃথিবীতে আসে। পৃথিবীটা কেমন। অম্লের ক্ষারকত্ব আর ক্ষারের অম্লত্ব নির্ণয়। এখন আগে বুঝে নাও, অম্লের হবে সবসময় ক্ষারকত্ব আর ক্ষারের হবে হচ্ছে অম্লত্ব, অপোজিট। ঠিক আছে? কেন এরকম একটু বড় হও, বুঝবো আস্তে আস্তে আর কি। আর যারা একটু ম্যাচিউর পোলাবেন, বাংলা কথার অর্থ বোঝো, মানে নর্মালি তোমার ভাষাগত দক্ষতা ভালো, তাদের এখনই বুঝে ফেলার কথা। তার আগে আমাকে একটু বলো, প্রমাণ অ্যাসিড কাকে বলে, মানে স্ট্যান্ডার্ড অ্যাসিড ইংরেজিতে যেটাকে বলে, কোন অ্যাসিডটাকে আমরা স্ট্যান্ডার্ড অ্যাসিড ধরে নিব বলেন তো? HCl। সেটা হচ্ছে HCl বা HCl এর ইকুইভ্যালেন্ট যে কোনো অ্যাসিডকে বলে স্ট্যান্ডার্ড অ্যাসিড। এখন ভাবতেই পারো যে ভাই HCl এর স্ট্যান্ডার্ড মানে ইকুইভ্যালেন্ট আবার কি? এক ক্ষারকীয় যে কোনো অ্যাসিড, মানে মনোপ্রোটিক, যেগুলো একটা করে প্রোটন ছাড়ে তাদেরকেই বলে মূলত স্ট্যান্ডার্ড অ্যাসিড। সো আমাদের পরিচিতর মধ্যে HCl আছে, HCl লিখছি। তাহলে বলো তো প্রমাণ ক্ষার কাকে বলবো? সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড টাইপের জিনিসপত্র যারা মনোপ্রোটিক, অর্থাৎ একটা করে হাইড্রোক্সিল আয়ন ছাড়ে বা একটা করে প্রোটন গ্রহণ করে। সো এখন ওই অম্লের ক্ষারকত্ব কাকে বলে আর ক্ষারের অম্লত্ব কাকে বলে তার স্ট্যান্ডার্ড ডেফিনেশন হচ্ছে এইখানে লেখা আছে। এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ এটা লাগে না, বাট তোমরা একটু নিজেরা পড়ে নিও। সহজ কথায় যেটা, সেটা একটু শুনে রাখো, মানে যে আসলে অম্লত্ব বা ক্ষারকত্ব বাইর করে কেমনে। কোনো অম্ল বা ক্ষারের তুল্য সংখ্যা যত তার ভুল লিখলাম, তার ক্ষারকত্ব বা অম্লত্ব তত। মানে আগে অম্ল লেখা তাহলে ক্ষারকত্ব আসবে, ক্ষার পরে লেখা তাহলে অম্লত্ব পরে আসবে। বুঝতে পারছিস? যেমন ধরো তোমাকে যদি বলা হয়, কথাটা তো লেখাই ছিল, কোনো অম্ল বা ক্ষারের তুল্য সংখ্যা যত তার ক্ষারকত্ব বা অম্লত্ব তত। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা যদি বলি, আমাকে একটু বলেন তো এটার তুল্য সংখ্যা কত? 1। তাহলে এইটার ক্ষারকত্ব কত হবে বলো? 1 না? ভুল ধারণা। এইটার কোনো ক্ষারকত্ব হবে না, এটার কি হবে জানো? অম্লত্ব। পেঁচায় গেলে হবে না, ক্ষারের হয় হচ্ছে অম্লত্ব। সো এটার অম্লত্ব হবে হচ্ছে 1, এবং এই কারণে এটাকে আমরা কি বলবো জানো? এটাকে আমরা বলবো হচ্ছে কি বলবো বলেন তো? অম্লীয় ক্ষার। ওই যে নামের লাস্টে দেখো, ওই ক্ষার ক্ষারকের ডিফারেন্স আমি করি না ইন্টারমিডিয়েটে, ঘোড়ার ডিম ওটা 9 10-এ লাগে। পানিতে দ্রবীভূত হবে নাকি হাইড্রোক্সিল আছে না অদক্ষেপ পড়বে, ঘোড়ার ডিম কোনো কাজে লাগে না। এক অম্লীয় ক্ষার বলে এটাকে। নামের শেষের পার্টটা দেখে বুঝতেছি দ্যাটস এ বেইজ। ক্ষার কেমন ক্ষার? এক অম্লীয় ক্ষার। আচ্ছা, তারপরে আমাকে একটু বলো, যদি তোমার কাছে আমি দেই সালফিউরিক অ্যাসিড, বলেন তো তাকে নিয়ে আমরা কি বলবো? H2SO4। এটা তুল্য সংখ্যা কত ছিল আমাদের? 2। তাহলে এর অম্লত্ব কত হবে? এর অম্লত্ব হবে না, এর হবে হচ্ছে ক্ষারকত্ব। তাহলে বলো এর ক্ষারকত্ব কত হবে? 2। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ক্ষারকীয় কি বলো তো? অম্ল। নামের লাস্টের পার্টটা দেখে কনফার্ম হতে পারবো যে তোমার বলা ঠিক আছে কিনা। অম্ল, সেটা একটা অম্ল আলটিমেটলি। এই আচ্ছা, তারপরে কি বলেছে? এই যে দেখো বোর্ডে আসা প্রশ্ন, তুল্য সংখ্যা শিখাইতে নিষেধ করে অথচ আবার তুল্য ভর নিয়ে প্রশ্ন দেয়। বেশি দিন আগে না, 2023 সালে, তোমরা 2025-এ পরীক্ষা দিবা। বলো অক্সিজেনের তুল্য ভর কত? অক্সিজেনের তো তুল্য সংখ্যাই বের করা শিখাই নেই। মৌলের তুল্য সংখ্যা তো আজকে দিছে নাকি দেয় নাই আল্লাহ জানে। বলদেরা কি বানায় আল্লাহ জানে। না, দেয়ই নাই, দূর। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, একটু কালা জাদু করলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটার জন্য স্লাইড বানানো হয় নাই, সরি। মৌলের তুল্য সংখ্যা বলেন
অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখছিলাম কতগুলো প্রোটন ছাড়তে পারে, ক্ষারের ক্ষেত্রে দেখছিলাম কতগুলো হাইড্রোক্সিল ছাড়তে পারে, তাহলে মৌলের ক্ষেত্রে কি দেখা উচিত? তা তো করতে পারি না। অণুর মোট যোজনী যত তুল্য সংখ্যা তত। অণুর মোট যোজনী মানে কি? জিঙ্কের তুল্য সংখ্যা কত হবে তাহলে বলেন? যোজনী কত এটার? 2। তুল্য সংখ্যা 2। ম্যাগনেসিয়ামের 2, সোডিয়ামের হবে হচ্ছে 1, অ্যালুমিনিয়ামের হবে হচ্ছে কত? 3। জাস্ট যোজনীটাই আর কি। আচ্ছা, তারপরে আমাকে একটু বলো তাহলে আমাদের হাইড্রোজেনের কত হবে বলো? 1 আচ্ছা, হাইড্রোজেনের হবে হচ্ছে 2, ক্লোরিনেরও হবে 2, অক্সিজেনের হবে হচ্ছে 4। এরা যে দ্বিপারমাণবিক অণু, এটা বোঝো? অণুর লাগবে অণু, ওরা তো এক পারমাণবিক অণু, সো ওদের ক্ষেত্রে যা যোজনী সেটাই, আর এদের ক্ষেত্রে হচ্ছে 2 দিয়ে গুণ করা লাগতেছে। ঠিক আছে, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, তাহলে এবার বলো বন্ধু কি হবে? অক্সিজেনের তুল্য ভর কত? তাহলে MEQ অফ অক্সিজেন কেমনে বের করবো? কথা ছিল M অফ অক্সিজেন বাই E অফ অক্সিজেন। M এর মান কত? 32, আর E কত? 4, তাহলে 4 8 32। কই? এই যে, বুঝেছো বন্ধুরা? এভাবে করতে হবে। তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত? চট্টগ্রাম বোর্ডে আসা প্রশ্ন। অম্লত্ব কার হয় আমাকে বলো? অম্লত্ব কার হয়? আরে ক্ষারের। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডকে ট্রিট করতে হবে এখন ক্ষার হিসাবে। একটু বুঝে দেখো ভাই, মাথা ঠান্ডা করে একটু বোঝো। অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু উভধর্মী একটা পদার্থ, তার মধ্যে অম্ল ধর্ম আছে, ক্ষার ধর্ম আছে, জানো তোমরা অলরেডি। সো এখন তাকে কনসিডার করতে হবে অ্যাজ আ বেজ, ক্ষার হিসাবে চিন্তা করো। বলো, ক্ষারের তুল্য সংখ্যা বের করা জানি কিভাবে? ধনাত্মক মূলকের মোট চার্জ মনে পড়ে? তাহলে এটা কত হবে বলেন তো? 6। 24 SnO2 এর ক্ষারকত্ব কত? সুন্দর প্রশ্ন। SnO2 এর ক্ষারকত্ব কত? সেটা বাসিস? এটা তুই বাড়ির কাজ করবি, ফাউন্ডেশনে কি পড়াইছি দেখবো। এটা সবার কাছে বাড়ির কাজ থাকলো। দেখ ভাই, ক্ষারকত্ব বাইর করতে বলছে মানে কি বলতো? একে কি হিসাবে ট্রিট করতে বলছে বলেন তো? অম্ল। অম্ল হিসেবে। এখন এটা কি তোমাদের চেনা জানা কোনো অম্ল? বলো দেখি। না এটা তো গ্যাঞ্জাম আছে। এই বরিয়াল্লার কাছে হ্যাঁ, SnO3। এইটা তৈরি হবে না। ও তো তুই একবারে লবণ বললি, এটার অ্যাসিড ফর্মটা কি সেটা তো আমার জানা লাগবে। আচ্ছা, এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, গুতাবা দেখি আর দুইটা সমতা করলে কিভাবে। হাইড্রোক্সাইডের সাথে যত মোল বিক্রিয়া করবে ওইটাই তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো ওইবে তো বুঝলাম, কিন্তু কথা হচ্ছে এইটার প্রোডাক্টে যে কি আসবে, তুই যদি এটা না পারিস যে প্রোডাক্টটা কি, তাহলে তুই সমতাটা করবি কেমনে? পারি তো, হ্যাঁ বলো কি হবে বিক্রিয়ার প্রোডাক্ট? বলতেছি। আচ্ছা সময় নাও, ঠিক আছে। NaSnO3 ওইটাই তো। শিওর ওই যে side NaSnO3 হবে? ল- বলতেছে একটু দেখতে বলি। আচ্ছা ঠিক আছে। Na2SnO3 কেন কেন যুক্তি কি, মানে এই যৌগ? SN এর তো চারটে হইতে হইবে তাই না? তাহলে অক্সিজেন কয়টা লাগানো লাগে ওইভাবে শিখতে পারলেই পাওয়া যায় লবণ কি হইবে। আবার বলো, বুঝি নাই। SN মানে SN এর সাথে তো চারটে অক্সিজেনের হাত থাকবে তাই না? তাহলে চারটে আপনি কিভাবে লাগাইবেন? দেখেন এইভাবে ছাড়া আর অন্যভাবে লাগাইতে পারবেন না। এইভাবে বের করা যায় আর কি। ওই ওই ধাতুর অক্সাইড গুলা যখন অ্যাসিড হিসেবে কাজ করে, হুম এটা হচ্ছে শর্টকাট। লবণগুলো বের আচ্ছা করার আর না ঝামেলা হয়তো মুখস্থ করা লাগে লবণ। আচ্ছা, তোকে একটা কাজ করব, সেটা হচ্ছে যে তোকে আজকে রাতেই তুই আমাকে নক করবি। আমাদের HSC 26 এর যে ফাউন্ডেশন কোর্সটা নিছি ওইটার অ্যাক্সেস দিয়ে দিব। তুই এই ভিডিওগুলো সব আস্তে আস্তে দেখবি, ঠিক আছে? আস্তে আস্তে মানে তোর বেশি সময় লাগবে না, তুই দ্রুতই দেখতে পারবি, বুঝবি অনেক কিছু আর কি। বাট তোর এই যে শর্টকাট টেকনিকটা, এটা ছাড়তে হবে। এই শর্টকাটে কোনো একটা কিছু করে ফেলার ব্যাপারটা ছাড়তে হবে, একদম জীবন থেকেই দূরে ফেলে দিতে হবে, যে কোনো কিছু শর্টকাট না, রাদার আমি জিনিসটার ভিতরের দিকে তাকাবো যে কেন এরকম হয়। বুঝেছিস?
এবং ওইটা যদি তুই শিখিস তাইলে তুই একটা কাজ করতে পারবি। নিজে বানাইছি। না না, ভেরি গুড ভেরি গুড, নিজে নিজের শর্টকাট বানানোটা খুবই ভালো। আমি তুমি ভালো ছাত্র বলে তোমার অ্যাক্সেস দিচ্ছি ফ্রি। বুঝতেছো না যে এইচএসসি 26 এর ফাউন্ডেশনটা কি ছিল? ওই শ্বেতাবদেরকে জিজ্ঞেস করো যে কত কিছু যে রিলেট করা যায়। তো এটা তোমারে দিচ্ছি একমাত্র কারণে যে তোমার ক্লাস পারফরমেন্স আমার ভালো লাগে, হ্যাঁ, বাট তোমার ওই শর্টকাটের ব্যাপারটা দূর করতে হবে। তোকে আরও একটা প্রশ্ন দেই তাহলে, ওই ফাউন্ডেশনের ক্লাস করে তারপরে তুই করবি, সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষারকত্ব কত হবে। মানে এটা যেহেতু উভধর্মী একটা পদার্থ, তাহলে এটা ক্ষারকত্ব বের করতে হবে, এবং তখন দেখবি তোর এই শর্টকাটটা কাজ করতেছে না। আমি গ্যারান্টি দিব এটা কাজ করবে না। ঠিক আছে, ওকে। মানে এটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয়, এবং তোর সাথে আমি এটা নিয়ে আরও অনেক আলোচনা করব। তোরে আলাদা করে বসাইনি আর কাউকে না, কারণ এটা জানার মতো যোগ্যতা সেটা বেরো হয় নাই, তোর হইছে আর কি। মানে তোর এই আলোচনাটা আমার ভালো লাগছে যে তুই যে চেষ্টা করছিস নিজে আর কি, ভেরি গুড। ওকে, সো এটা কিন্তু বাড়ির কাজ দিলাম, এটা সবাই অবশ্যই কইরো, মানে এটা ভাইবো আর কি। ঠিক আছে, যে কি হবে আনসার বাইর করা তো কোনো ব্যাপারই না, কিন্তু বুঝতে হবে আর কি গভীর থেকে। ও আমি যে কথাগুলো তোমাদের এতক্ষণ বলছি এগুলো এখানে লেখা ছিল। এই সালফিউরিক অ্যাসিডের তুল্যভর বাইর করছে 49 গ্রাম, 49 গ্রাম, এই যে এটা। আবার নাইট্রিক অ্যাসিডের তুল্যভর বাইর করছে এটা, HCl এর তুল্যভর এটা। এই যে কি বলছে, 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইজ ইকুইভ্যালেন্ট মানে বুঝছো তো, সমতুল 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড। ইট ইজ অলসো ইকুইভ্যালেন্ট টু 36.5 গ্রাম HCl। মানে এই তিনটা জিনিস পরস্পর সমতুল। শুধু এই তিনটাকে দিয়ে উদাহরণ দিয়েছি বলে তা না, এখানে ইভেন আমি বলতে পারি 32.66 গ্রাম ফসফরিক অ্যাসিডেরও ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছিস তো? বোঝে না? জি। আচ্ছা, তো এই লাস্টের কথাটা বোঝার দরকার নেই। তো একইভাবে তুমি ক্ষারের ক্ষেত্রেও বলতে পারো আর কি। ঠিক আছে, এই যে এখানে মনে হয় ক্ষারের কথাগুলো বলছে, এই যে একই জিনিস। ওকে, যে কোনো পদার্থের 1 গ্রাম তুল্য ভর পরস্পরের সমতুল। তার মানে কি জানো, আমি এখন বলতে পারি যে 40, ওই বেটা কিসের শব্দ, 49 গ্রাম H2SO4 দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 40 গ্রাম কি জানো, সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রথমে বলছিলাম যে কোনো অ্যাসিডের 1 গ্রাম তুল্য ভর পরস্পরের সমতুল, তারপরে বলছিলাম যে কোনো ক্ষারের 1 গ্রাম তুল্য ভর পরস্পরের সমতুল, এখন বলতেছি যে কোনো পদার্থের 1 গ্রাম তুল্য ভর পরস্পরের সমতুল। না চাইলে, না বিশ্বাস করতে চাইলে একটা বিক্রিয়া লিখলে টের পাওয়া যাবে। দেখেন, ধরেন আমি বিক্রিয়া লিখলাম সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের, তাইলে টের পাবা। এই যে দেখো, এই বিক্রিয়ার সমতা বলো তাড়াতাড়ি। সালফিউরিক অ্যাসিডের সামনে কত থাকবে 1, আর এখানে কত 2 না? ঠিক আছে, জি ভাই। এইবার বলেন এটার কত গ্রাম বিক্রিয়া করতেছে? 98 গ্রাম। এটার কত গ্রাম বিক্রিয়া করতেছে? 80 গ্রাম না? জি। আচ্ছা, এবার একটু হিসাব করে দেখো, এটার 49-এর সাথে বিক্রিয়া হয় 80 গ্রামের, তাহলে বলেন তো এটার যদি আমি 49 গ্রাম নিতাম, অর্ধেক নিছি 49 গ্রাম, তাহলে ওই পাশে তো অর্ধেক হইতো 40 গ্রাম। এই যে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 40 গ্রাম এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড। শেষ। বুঝতে পারছিস কি, দুনিয়ার যে কোনো পদার্থেরই 1 গ্রাম তুল্য ভর পরস্পরের সমতুল, মাস্ট, এটা হইতে বাধ্য। পিয়াল বুঝছিস? ভাই হুম। এর তো নথি ক্ষারকত্ব বের করতে বলছিলেন না, ওটা তো শর্টকাটে তো কাজ কর। 3টে যোগ হইবে টাকা, তো 2টা আর একটা বেটা ওটা তোরে বাড়ির কাজ দিছি, তুই এক, লোক হইবে না। আরে ফোলাটা তো খুবই ডিস্টার্বিং রে। তোরে ওটা তো বাড়িতে কাজ করতে বলছে, ওটা তো নফল ইবাদত। এখন ওয়াজ চলতেছে, খুদবার বয়ান চলতেছে, এটা ওয়াজিব বেটা শোনা। গাদা কথা এখন করতেছে ওটা। তুই কোনোদিন কি জুম্মার নামাজ পড়তে খুদবার মধ্যে উঠে দাঁড়ায় আল্লাহু আকবার, দাঁড়াও নামাজ পড়তে, তুমি খুদবা করো আমি নামাজ পড়িনি, এটা তো অন্যায়, এটা করা যাবে না। তোরে বাসায় খাটার জন্য একটা কাজ দিছি তো আমি, আবার কেন এটা লিখছে? একই জিনিস 100 বার লিখছে ফোলাটা। আচ্ছা, এরপরের কথা কি বলেছে, জব 23, নিচের কোনটির জন্য ডাব্লিউ প্রযোজ্য? দেখো এটা আমি কেন আনছি, রাগ করে আনছি। স্যাররা যে প্রশ্ন করে সিলেবাস না মেনটেন করে, যশোর বোর্ড 2023-এর প্রশ্ন, এটার উত্তর দেন তো আগে আমাকে বলেন। মোলালিটি। এটার আনসার কিন্তু এই যে মোলালিটি, বাট কথা হচ্ছে মোলালিটি তো তোমাদের সিলেবাসে নাই, তারপরেও সেই রিলেটেড প্রশ্ন করতেছে। দ্যাটস দ্য স্যাড পার্ট। হ্যাঁ, না পারি ইচ্ছে করে বলছে। তা না পারি মানে কি, ভালো বলাবেন তো এমনিই পারবে আর কি। হ্যাঁ, সেই জন্য মাঝে মধ্যে একটু সিলেবাসের বাইরে একটু শিখতে হয় আর কি। দিব 21, মোলারিটি ও মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল? দেখো আবার সেই সিলেবাসের বাইরে প্রশ্ন, কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল বলেন? মোলারিটি।
মোলারিটি কেন নির্ভরশীল তার উত্তর আমি দিছি, আয়তন আয়তন। নিয়ে কাজ আয়তন করা হয়। আছে তাই। দ্যাটস ইট। তাপমাত্রার উপরে আয়তন নির্ভর করে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক, আর কথা বলিব না, অনেক কিছু বলেছি। 15 তারিখে তোমাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে, ঠিক আছে? আর ইনশাল্লাহ আগামীকালকে দুপুরের মধ্যে তোমাদের ক্লাসের ফিক্সড রুটিন দিয়ে দিব। তবে আমি তোমাদের সাথে অন্তত রুটিন মানতে চাচ্ছি না, আমি যখনই সময় পাবো ধুমধারাক্কা, মানে রুটিন তো থাকবে, তারপরে এক্সট্রা ক্লাস নিতে চাই আর কি, যত তাড়াতাড়ি সম্ভব। কোনো সমস্যা? না। কোনো সমস্যা নাই। আর তোমরা SSC 25কে দেখেছো, পরীক্ষা কিন্তু পিছায় নাই, তোমাদেরও কিন্তু পরীক্ষা পিছাবে না। সো ওয়েলকাম টু বাংলাদেশ 2.0। হ্যাঁ, ভালো করে পড়ো, পরীক্ষা পিছানোর আশা বাদ দাও। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকুক। দেখা হবে আবার 15 তারিখে। ওকে, আল্লাহ হাফিজ।